আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছো নিশ্চয়ই তোমরা? আহ, যথারীতি প্রথমে শুরুতেই যেটা বলে থাকি, খাতা কলম নিও। ব্যাকরণের বেশ কিছু কমন প্রশ্ন, বেশ কিছু আনকমন প্রশ্ন, তবে কমন আনকমন মিলায় খুব গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নের আলোকে 100টা প্রশ্ন সমাধান করব ঠিকই, কিন্তু এর আলোকে আমরা অনেকগুলো তথ্য জানবো। তো খাতা কলম নিয়ে বসো, বেশ কিছু নতুন তথ্য পাবে ব্যাকরণের। শুধু এই কোশ্চেন এবং এই কোশ্চেন রিলেটেড ইনফরমেশন জানলেই তোমাদের বড় একটা প্রস্তুতি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। তবে তার মানে এটা না যে এর মধ্যে থেকেই সব কমন আসবে। আহ, এই জাতীয় কথা, কমন জাতীয় কথা আমরা কই না। তো সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসো, আমি শুরু করব। তার আগে আমাদের জুমে যারা যুক্ত হয়েছো তোমরা একটু মেসেজ লিখো, তোমাদের মেসেজ দেখবো। এবং লাইভে যারা যুক্ত হয়েছো তোমরা আমাদের সাথে থেকো, একটু সময় লাগবে। ওয়ালাইকুম আসসালাম। সময় লাগবে বেশ সমাধান করতে, গতকালের মতোই। খুব কমন প্রশ্ন অনেকগুলো আছে, স্কিপ করে যাব দ্রুত। যেগুলো জরুরি এবং বোঝানো লাগবে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কি ভেদের কি ভেদে ক্রিয়ারূপের পার্থক্য হয় না? আচ্ছা, ক্রিয়ার রূপের পার্থক্য তার মানে কি? ক্রিয়ার চেহারার পরিবর্তন, ক্রিয়ার চেহারা পার্থক্য হয় এটা কোথায়? এখন আমি খুব কমন প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে পড়েছি। আমি খাই। এখন এই আমি খাই এই বাক্যের ক্রিয়া হচ্ছে খাই। যখন আমি তুমি বলবো তখন এটা বলতে হচ্ছে তুমি খাও। যখন সে বলবো তখন বলতে হচ্ছে সে খায়। এখানে রসই ছিল, অন্তঃস্থ হয়েছে। তার মানে আমরা দেখতে পেয়েছি যে এটা হচ্ছে আমি হচ্ছে উত্তম পুরুষ, তুমি হচ্ছে মধ্যম পুরুষ, সে হচ্ছে নাম পুরুষ। পুরুষ পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার চেহারাও পরিবর্তন হয়ে গেছে। প্রশ্ন হয়েছে কি ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না। এখন আমি যে শব্দটা লিখেছি আমি যাই, এই আমি এর বহুবচন যদি করি, আমি এর বহুবচন হবে আমরা। আমি এর বহুবচন হচ্ছে আমরা। এখন এখানে যে ক্রিয়া ব্যবহার করা হয়েছে খাই, আমরার ক্ষেত্রে খাই কি লিখতে হবে? এভাবে লিখতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এর বহুবচন আমরা যখন হয়ে গেছে তখন ক্রিয়ার পার্থক্য হয় নাই। তার মানে কি ভেদে ক্রিয়ার পার্থক্য হয় না? বচন ভেদে ক্রিয়ার পার্থক্য হয় না। তাহলে এটা আমার মনে হয় বুঝেছে। এটা কমন প্রশ্ন, প্রায়ই এসছে, কিন্তু আমাদের বোঝা হয়তো এটা আহ যুগে মেসেজ আছে না নাকি? মেসেজ দিতে পারছে না। নিচের কোন শব্দে আদর অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? এটা খুব কমন প্রশ্ন। আদর অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে, আদর অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে নিমায়। কেষ্টা শব্দে যুক্ত হয়েছে নিন্দার্থে। ডিঙা শব্দে, ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা, ডিঙা মানে বড় নৌকা। ডিঙি শব্দে, ডিঙা শব্দে আ প্রত্যয় যুক্ত হয়েছে বৃহৎ অর্থে। আর ঢাকাই শব্দে আই প্রত্যয় যুক্ত হয়েছে জাত অর্থে। নিমাই শব্দে আই প্রত্যয় যুক্ত হয়েছে আদর অর্থে। এটা কোথায় পাবো আমরা? প্রত্যয়ের আলোচনায় যদি যাই তাহলে প্রত্যয়ে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা ছাড়াও আমরা অনেকগুলো দেখবো যে প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে, এই টাইপের প্রশ্ন আসে। এইগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে ইম্পর্টেন্ট, তবে সবগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। তাহলে বাংলা তদ্ধিত প্রত্যয়ের প্রত্যয় নির্ণয় করা খুবই সহজ। যেরকম পাগলামি, পাগল যুক্ত আমি, পাগলামি। ঢাকায়, ঢাকা যুক্ত আয়, ঢাকায়। এটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা খুবই সহজ। এই জন্যে এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় সচরাচর আসে না বা আসবে না। প্রত্যয়টি কোন অর্থে যুক্ত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা ওইগুলো একটু পড়ে নেব। পরের প্রশ্ন, নিম্নের কোন শব্দটি বাংলা উপসর্গের প্রয়োগ হয়েছে? পরিহার শব্দের উপসর্গ হচ্ছে পরি, এটা সংস্কৃত উপসর্গ। উৎকর্ষের উদ, এটাও সংস্কৃত উপসর্গ। বেশরমের বে, এটা ফার্সি উপসর্গ। আর হাঁ বাতের হাঁ, এটা হচ্ছে বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ।
আমরা জানি যে খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, 21টির মধ্যে হা আছে। হা ছাড়াও খাঁটি বাংলা উপসর্গ আরো 3টা, একটু তোমরা লেখো তো দেখি। খাঁটি বাংলা উপসর্গ 3টা, খাঁটি বাংলা উপসর্গ হা ছাড়া, খুব কমন। খাঁটি বাংলা 3টা, খাঁটি বাংলা উপসর্গ হা ছাড়া আরো 3টা খাঁটি বাংলা উপসর্গ। ভাই চ্যাট কি দেখা যায়? দিতে পারছে না? ভাইয়া মেসেজ দেওয়া মেসেজ দেওয়া যাচ্ছে না? জি। চ্যাট অফ করো না। আচ্ছা যাক, তাহলে তোমরা কথা বলো। তাও সবাই কথা কইও না যখন প্রশ্ন করি। খাঁটি বাংলা উপসর্গ যে কথা বললে একটু আগে তুমি, আরো 3টা খাঁটি বাংলা উপসর্গ বলো তো। আ সু বি নি। আশুভিনী তো 2 জায়গায় আছে, খাঁটি বাংলা সংস্কৃত 2 জায়গায়। এই 4টা ছাড়া আপ অভি অপ। অভি অপ এগুলো কি খাঁটি বাংলা? অঘা অভি অপ এগুলো তো সংস্কৃত। অঘা অজানা আবার আন, কদকু নিপাতি বিশু ভর সুসাহা, এগুলোই তো, তাই তো? অঘা অজানা আচ্ছা ফাইন, হয়েছে। আচ্ছা হয়েছে, তাহলে আমরা উপসর্গ কোন অর্থে যুক্ত হয়েছে এটা আমরা আমাদের ক্লাস টেস্ট, উইকলি টেস্ট বা বিভিন্ন টেস্টে, আজকেও তোমরা যে মডেল টেস্ট দিয়েছো সেখানেও পেয়েছো। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ি। সাদর শব্দটিতে উপসর্গ যুক্ত হয়েছে কতটি? সাদর শব্দটিতে উপসর্গ কি কি আছে? প্রথমে আমরা জানি সাদর মানে কি। দর মানে হচ্ছে মান, দর মানে মানে মান। তাইলে আমরা আ যুক্ত করলে আদর, বিশেষ দর বা মান কাউকে দিলে সেটাকে বলে আদর। এর সাথে যদি স যুক্ত করি, যুক্ত আ যুক্ত হলে কি হয়? সা, আর এরপরে দর। তাহলে সাদর শব্দটিতে উপসর্গ আছে কতটি? স এবং আ, এই 2টা উপসর্গ। দর হচ্ছে মূল শব্দ। তাহলে সাদর শব্দটিতে উপসর্গ আছে 2টা। তো অনেকে লিখেছে, গুড, অনেকে লিখেছে। তাহলে সাদর শব্দটিতে উপসর্গ আছে 2টা। পরের প্রশ্ন, আনকরা শব্দের আন উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আনকরা শব্দের বেশ কয়েকটা অর্থ আছে। আনকরা মানে হচ্ছে অনভিজ্ঞ, আনকরা মানে হচ্ছে জানা না, এরকম নতুন। আনকরা মানে হচ্ছে আধোয়া, তার মানে হচ্ছে ধোয়া না। অভিজ্ঞতা নেই, ধোয়া নেই, তার মানে আনকরা শব্দের আন উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে? না অর্থে যুক্ত হয়েছে আনকরা শব্দের আন উপসর্গটি। কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত হয়েছে? এখানে বিদেশি উপসর্গ আছে কি? বিদেশ হরেক শব্দের বি, সবার দেয় না। বিদেশ শব্দের বি, এটা খাঁটি বাংলা উপসর্গ। সুখ্যাতি শব্দের সু, খ্যাতি বানান, খ্যাতি শব্দটি সংস্কৃত শব্দ, তাহলে সুখ্যাতি শব্দের সু, এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। অনাবৃষ্টির অন, এখানে অন উপসর্গ, এটা খাঁটি বাংলা সারা উপসর্গ। আর হরেক শব্দের হর, হর যুক্ত এক, হরেক। আমরা জানি হর উপসর্গটি আমাদের 9-10-এর ব্যাকরণ বা আমরা যে ব্যাকরণ বই পড়ি সেখানে লেখা আছে উর্দু অথবা হিন্দি, উর্দু অথবা হিন্দি। আর কৃষি খাত। এই ওসমান আলী কি আছো ক্লাসে? জি ভাইয়া। কি খবর, পড়াশোনা কি অবস্থা? আলহামদুলিল্লাহ চলছে ভাইয়া। আচ্ছা, তোমার রিটার্ন খাতা কি কখনো তুমি জমা দাও নাই? হ্যাঁ কয়েকটা দিয়েছিলাম, আর কিছু দিতে পারি নাই। আহ, রিটার্নে কত মার্কস পাও? 20-তে কত পাও আর 10-এ কত পাও? ভাইয়া ওই যে হোমওয়ার্ক যেগুলা দেওয়া হয়েছিল, যে 5 মার্কের কিংবা 2-2 করে দেওয়া, ওইগুলা দিছিলাম শুধু। ইভ্যালুয়েশন টেস্ট, মডেল টেস্ট কোনোটাই দাওনি এখনো পর্যন্ত? হয়তো দিছিলাম 2-1টা। আচ্ছা, তোমার কিছু লেখা আজকে আমাকে টেলিগ্রামে পাঠাবা। তুমি আওয়ার জি এক্সেলেন্সে আছো না? হ্যাঁ।
আচ্ছা, তুমি আমাকে ইনবক্সে টেলিগ্রামে কিছু লেখা দিবা, প্রথম পত্রের লেখা। আহ, ঠিক আছে ভাইয়া। এই ক্লাস শেষে নক দিবা কিন্তু, মনে থাকে যেন। আচ্ছা। আচ্ছা, তাহলে উর্দু বা হিন্দি উপসর্গ হচ্ছে হরেক। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমরা জানি যে আমার পথ প্রবন্ধের একটা বাক্য, তো সেখান থেকে ব্যাকরণের প্রশ্ন হয়েছে, বাক্যটি কোন ধরনের বাক্য? যাদের এত গোলামি ভাব, কমা আছে, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? এই বাক্যের প্রথম অংশে আমরা যাদের দেখতে পেয়েছে, আবার প্রথম অংশের শেষে কমা আছে। এইখানে গিয়ে যদি আমি থেমে যাই, অন্তরে যাদের এত গোলামির ভাব, এখানে গিয়ে যদি থেমে যাই, তাহলে বাক্য শেষ হয়নি, এখনো আবেদন রয়েছে, এর পরে কি হবে জানা। এই যে বাক্যের একটা অংশের পরে আর একটা অংশে কি হবে জানার আগ্রহ আছে, বাক্যটি শেষ হয়নি। এই ধরনের বাক্যকে জটিল বা মিশ্র বাক্য, এই ধরনের বাক্যকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে। এই বাক্যটিতে বিশেষণ আছে কতটি? আমরা যদি নিজেকে যাই, বিশেষণ না, চিনলে বিশেষণ না, নিজের বিশেষণ না, সত্যকে এটা বিশেষ্য, এটা বিশেষণ না, কর্ণধার জানলে, কি জানলে? কর্ণধার, তাহলে এটাও বিশেষ্য, মনে বিশেষ্য, জানলে ক্রিয়া, নিজের বাদ, শক্তির মূল শব্দ শক্তি, শেষে র বিভক্তি আছে, এটাও বিশেষ্য, ওপর হইতেছে না, বিশ্বাস আসে। প্রশ্ন করি, কি আসে? বিশ্বাস আসে, তাইলে এটাও বিশেষ্য। আমাকে বের করতে হবে বিশেষণ কতটি। বিশেষণ কতটি বের করার সময় আমি যদি প্রশ্ন করি আমার যে বিশ্বাসটা আসে, এই বিশ্বাসটা কেমন বিশ্বাস, তখন উত্তর হবে অটুট বিশ্বাস, যে বিশ্বাসটা ভাঙে না, টুট হয়ে যায় না, ভেঙে যায় না। তাহলে এখানে বিশেষণের সংখ্যা আছে মাত্র একটি, বিশেষণ আছে এখানে একটি। জমি থেকে ফসল পায়, বাক্যটিতে জমি থেকে কোন কারক? কোন জায়গা থেকে উৎপন্ন হওয়া, কোন জায়গা থেকে গৃহীত হওয়া, এরকম বোঝালে সেটাকে আমরা জানি অপাদান কারক হয়। আবার হতে থেকে চেয়ে যদি থাকে, হতে থেকে চেয়ে থাকলে কোন কারক হয়? অপাদান কারক হয়। তাহলে এটা খুব কমন প্রশ্ন, কারকের প্রশ্ন। প্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, এটা কবিতার একটা লাইন। আমরা তোমাদেরকে বলেছি কারকের প্রশ্ন বিগত বছর থেকে কমন আসে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কারক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তো অন্যান্য জায়গায় যদি কারকের প্রশ্ন হয়, তাহলে মনে রাখবা কবিতার বা গল্পের কোনো লাইন থেকে বাক্য দিয়ে সেটার কারক নির্ণয় হতে পারে। এটা একটা কবিতার লাইন, সন্তান কোন কারক, তাহলে এখানে সন্তানটা কোন কারক চেয়েছে। আমি এখন এখানে ক্রিয়াটা নির্ণয় করি। প্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে, এই চেয়ে থাকেটা হচ্ছে ক্রিয়া। আমি যদি প্রশ্ন করি কে চেয়ে থাকে, কে তাকিয়ে থাকে, তাহলে উত্তর হচ্ছে কি আমার সন্তান চেয়ে থাকে। তাহলে কে প্রশ্নের উত্তর সবসময় কর্তা হয়, কর্তা মানে হচ্ছে কর্তৃকারক, তাহলে উত্তর কর্তৃকারকে শূন্য, কর্তৃকারকে শূন্য। কোন কারকে সব সময় সপ্তমী বিভক্তি হয়, সেই কারককে বলা হয় ভাবে সপ্তমী। বলতে পারবা কারকের নাম কি? তার ভাব বেশি, ভাবে সপ্তমী, ভাবাদিকরণ। সেই কারককে বলা হয় ভাবাদিকরণ। ভাবাদিকরণ কারক কোন কারকের অন্তর্ভুক্ত? অধিকরণ কারকের অন্তর্ভুক্ত, অধিকরণ কারকের অন্তর্ভুক্ত। এখন ভাবাদিকরণের উদাহরণ কি? খুব দুইটা কমন উদাহরণ আছে, যদি ভাবাদিকরণ থেকে প্রশ্ন হয় দেখবে এখান থেকে হয়। সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। আর একটা আছে কান্নায় সূর্যোদয়, কষ্ট মন্দভূত হয়। কান্নায় শোক মন্দভূত হয়, মন্দীভূত হয়, কান্নায়। তাহলে কান্নায় আর সূর্যোদয়, ক্রিয়ার ভাব যদি প্রকাশিত হয় কোনো জায়গায়, কোন একটা ক্রিয়ার ভাব আছে, সূর্যোদয় হইলে একটা ক্রিয়ার কারণে আর একটা ক্রিয়ার ঘটন ঘটছে। সূর্যোদয় হইলে অন্ধকার চলে যাইতেছে, কান্না হইলে শোক কমে যাচ্ছে। এরকম ক্রিয়ার ভাব প্রকাশিত হইলে এই কারককে এটা বলা হয় ভাবাদিকরণ। এখন দেখো সূর্যোদয় মূল শব্দ, শেষে অন্তস্থ এ আছে, এ আছে, আবার কান্নাই মূল শব্দ, শেষে অন্তস্থ অ আছে। আমাকে বলো এ, অন্তস্থ অ আর তে, এই বিভক্তি থাকলে সেই বিভক্তির নাম কি? সপ্তমী। বিভক্তি। এই জন্য ভাবাদিকরণে, ভাবাদিকরণে
সব সময় সপ্তমী বিভক্তি হয়। ভাবাদিকরণের আরেকটা নাম আছে ভাবে সপ্তমী। কোনো কোনো প্রশ্নে বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় প্রশ্ন এরকম হয়েছে, কোন কারকে সব সময় সপ্তমী বিভক্তি হয়। অপশনে কালাদিকরণ, আদারাদিকরণ, ভাবাদিকরণ এগুলা নাই। অপশনে আছে কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্প্রদান কারক। তাহলে এরকম যদি অপশন আসে কোনটা উত্তর হবে? অধিকরণ অধিকরণ কারক। কারক। অধিকরণ হবে, যদিও সরাসরি ওটা উত্তর অধিকরণ হইতেছে দিব। না, তারপর অধিকরণ হবে। কারণ যেহেতু ভাবাদিকরণ অধিকরণের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, এই কারণে অধিকরণ উত্তর হবে। বোঝা গেছে? জি স্যার। কোন ভাইয়া যদি শব্দ অধিকরণ আর ভাবাধিকরণ দুইটা কোন থাকে তাহলে শব্দটির অর্থ কোন শব্দটির অর্থ শ্বশ্রু? কোনো প্রশ্ন করা যাবে না, আমি প্রশ্ন নেব। কোন শব্দটির অর্থ শ্বশ্রু? একটু লেখো যদি কোনো প্রশ্ন থাকে। কোন শব্দটির অর্থ শ্বশ্রু? এখানে শ্বশ্রু মানে কি? দাড়ি, শ্বশ্রু মানে গোপ হ্যাঁ দাড়ি, গোপ বা দাড়ি। দাড়ি। শ্বশ্রু মানে দাড়ি। কারণ চোখের পানিতে শ্বশ্রু ভিজিয়া গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো 25 তারিখে, পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে রেজাল্ট হইলো। রেজাল্ট দিছে, খুব ইচ্ছা ছিল, এমন রেজাল্ট দিছে তোমার শ্বশ্রু ভিজায় ফেলাইছে। তার মানে কি? দাড়ি ভিজে গেছে। চোখের পানিতে তার হ্যাঁ দাড়ি ভিজে। এখন তাহলে কোন দাড়ি হবে? এখানে তো বহুত রকমের দাড়ি আছে। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, গ দেয়ার ইজ নো নম্বরটা হবে। দাড়ি লাইক দিস, দ্বিতীয়টা হবে, এই দাড়ি গ নাই। নম্বরটা হবে, গ। আচ্ছা দ্বিতীয়টা আচ্ছা, হবে। আমাকে বলো, মনে রাখবো কি করে? আমাকে বলো। যদি ভাইয়া ওই তোমাকে যে বলি, আমি এই বলি থামো আহ, না, থামো। যদি তোমাকে বলি চাঁদ দেখা যাইতেছে, বলো তো চাঁদ দেখতে গেলে আমরা উপরের দিকে তাকাবো না? হ্যাঁ জি স্যার। আচ্ছা ফাইন। এখন বলো মুখে, মানে মাথা এবং মুখের দাড়ির মধ্যে কোনটা উপরে কোনটা নিচে? মাথা উপরে। মাথা উপরে। মাথা। তার মানে আমরা যদি চাঁদ দেখি উপরের দিকে তাকাই, চাঁদ মানে যদি চন্দ্রবিন্দু হিসাব করি, তার মানে দাড়ি তো নিচের দিকে, তাহলে দাড়িতে চন্দ্রবিন্দু নেই, যেহেতু দাড়ি নিচের দিকে চোখের। জি ভাইয়া। হ্যাঁ এটা যদি একটু মনে রাখি হয়তো হবে। তাহলে দাড়িতে চন্দ্রবিন্দু নেই, এই দাড়ি। কোন কোন দাড়িতে চন্দ্রবিন্দু আছে? প্রথম কথা, এখানকার যে দাড়ি আছে, এই দাড়িটা হচ্ছে দাঁড় টানে যে, দাঁড় যে টানে তাকে দাড়ি বলে। আমরা কি বলি? দাঁড় যে টানে তাকে দাড়ি। আমরা দাড়ি বলি, আমরা বলি মাঝি। মাঝি, হ্যাঁ। দাঁড় টানে যে তাকে আমরা কি বলি? মাঝি। তাহলে এই দাঁড় টানে যে এখানে চন্দ্রবিন্দু আছে, এই দাড়িতে দীর্ঘ ইকার। আর এখানকার যে দাড়ি আছে চন্দ্রবিন্দু দিয়ে আর হ্রস্ব ইকার, এই দাড়ি মানে হচ্ছে এই দাড়ি, আবার এই দাড়ি মানে হচ্ছে দাড়ি দাড়ি এতটা। পাল্লার দাড়ি। তাহলে বুঝছো? তাহলে জি দাড়ি ভাইয়া। পাল্লার চন্দ্রবিন্দু আছে, আর এই যে ফুল স্টপের যে দাড়ি এটাতে চন্দ্রবিন্দু আছে, কিন্তু মুখের দাড়ি যেটা শ্বশ্রু এটাতে চন্দ্রবিন্দু নাই, আর এই দাড়ি তো দীর্ঘ ইকার। তাহলে তিনটা বানান মনে থাকবে? মনে থাকতে হবে। যারা লিখতেছো এখন বা জি লিখছো ভাইয়া। খাতায় এর আগে, তো তাদেরই কিন্তু মনে থাকবে এবং লেখা উচিত। যা বললাম যদি লিখে হ্যাঁ ফেলতে পারো খুবই ভালো হয়। নিমিত্ত অর্থ, নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে হচ্ছে জন্য, নিমিত্ত মানে হচ্ছে উদ্দেশ্য। নিমিত্ত, জন্য বা উদ্দেশ্য কোন বাক্যে অনুসর্গ ব্যবহৃত হয়ে নিমিত্ত, জন্য বা উদ্দেশ্য বোঝাইছে? এ ধন সম্পদ তোমার জন্যে, আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এটা ব্যাপ্ত বুঝাইছে, ব্যাপ্ত বা ব্যাপ্তি। সন্ধ্যা অবধি অপেক্ষা করবে, এখানে অবধি মানে পর্যন্ত বুঝিয়েছে। পর্যন্ত। আমার কাছে আর কে আসবে, এখানে কাছে নিকটে মানে অর্থে। নিকটে বুঝাইছে। এই যে সরাসরি এখানে লেখা আছে এই ধন সম্পদ তোমার জন্য, আর এখানকার জন্য অনুসর্গ, এই জন্য অনুসর্গটি কোন অর্থ দিয়েছে? নিমিত্ত। নিমিত্ত, জন্য বা উদ্দেশ্য অর্থ দিয়েছে। পরের প্রশ্ন, প্রান্তিক বিরাম চিহ্ন কতটি? বিরাম চিহ্ন বা 3টি। জ্যোতিবাচক চিহ্ন। প্রান্তিক মানে কি? একটা শেষ। বাক্যের অন্তে। শেষ প্রান্তে ব্যবহৃত হয়, অন্তে বা শেষে ব্যবহৃত হয়। কটা চিহ্ন আছে? যেরকম একটা বাক্য শেষে দাড়ি হইতে পারে, তাই না? জি ভাইয়া। বাক্যের শেষে দাড়ি হইতে পারে। আচ্ছা, বাক্যের শেষে এর প্রশ্নবোধক চিহ্ন হইতে পারে। জি পারে। ভাইয়া। হ্যাঁ আচ্ছা, বাক্যের শেষে বিস্ময় চিহ্ন হইতে পারে। পারে। হ্যাঁ। জি। তাহলে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি? 3টি।
তিনটা আর কোনো চিহ্ন আছে প্রান্তিক বিরাম চিহ্ন মনে হইতেছে তোমাদের কাছে? কোটেশনটা হবে না। কোটেশন। কোটেশন তো আসলে এই যে বিরাম চিহ্ন যে মূল যে সংখ্যা তার মধ্যে কিন্তু না। তাহলে এই তিনটাই হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। কোনটি বহুব্রী? আবার একটা আছে কোটেশন, তো উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন যদি প্রান্তে মূল যদি চিহ্নের ভিতর ধরিও, কিন্তু কোটেশন তো শুধু প্রান্তে ব্যবহৃত হয় না, প্রথমে দুই প্রান্তেই ব্যবহৃত হয়। হয়। এই মানে আরেকটা আছে। প্রান্তিক বিরাম চিহ্ন বলতে বাক্যের শেষ বোঝায়। কোনটি বহুব্রী সমাস নিষ্পন্ন শব্দ? বহুব্রী সমাস কোনটা? বেকার বেকার হবে। ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে, যে এটা উপপদ তৎপুরুষ সমাস। চোখের বালি চোখের বালি, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। অলোক। আর রাতে কানা মানে কি? রাত কানা মানে কি? রাতে কানা সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ, তাহলে এটাও কানা তৎপুরুষ সমাস। অন্ধ। বেকার হচ্ছে নেই কর্ম যার, এটা হচ্ছে নন বহুব্রীহি। নন বহুব্রীহি, নন বহুব্রীহি বেকার। বিশালক্ষী কোন সমাস? প্রথমে আমাকে বলো বিশালক্ষী কাকে বোঝায়? এটা অন্য একজন ব্যক্তিকে বোঝায়, কে সে? যার ও মানে অক্ষি বা অক্ষজব চোখ বড়। বিশালক্ষী যার, বিশালক্ষী যার। এখন বিশালক্ষী হইলেই সবাই বিশালক্ষী বলবে না, বিশালক্ষী ইন্ডিকেট করে দেবী দুর্গাকে। তাইলে অন্য বিশালক্ষী যার এটা ব্যাস বাক্য, কিন্তু শব্দটি দ্বারা তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো অর্থ দিলে এই সমাসের নাম কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। ফার্সি শব্দ কোনগুলা? ফার্সি শব্দ দরজা এখানে যা যা বারান্দা। আছে, এখানে যা যা আছে এর মধ্যে মুশকিল আরবি শব্দ, একটু নোট করো। কবজা আরবি শব্দ, আরবি। কয়লা হিন্দি শব্দ, পশলা ফার্সি শব্দ, তুর্কি শব্দ। ফার্সি। বোমা বোমা পর্তুগিজ। পর্তুগিজ শব্দ, আর বন্দুক তুর্কি শব্দ, তুর্কি শব্দ। আর দরজা বারান্দা এই দুইটাই ফার্সি শব্দ। তোমাদের হয়তো বিভিন্ন ব্যাকরণ বা বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা লিখতে পারে। আমি ক্লাসের আগে আবার অভিধান দেখে এটা বের করেছি, এগুলা যেভাবে লিখেছি সেগুলাই আমরা একটু নোট করে নেব। দরজা বারান্দা দুইটা ফার্সি শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? দেবর যা, এটার পুরুষ স্ত্রী হইতে পারে। সৎ সতী পুরুষ স্ত্রী হইতে পারে। শিশু উভয় বাচক, কিন্তু অন্তঃসত্ত্বা পুরুষ তো অন্তঃসত্ত্বা হইতে পারে না, তাহলে এটা নিত্য স্ত্রীবাচক শব্দ। যদিও কিছু মানুষ আছে পুরুষ মানুষ মহিলা সাজতে পারে, নিজে কানতে পারে যে আমি তো অর্ধেক মহিলা, এরকম ঘটনা ঘটতেছে বাংলাদেশে। শরীফ থেকে শরীফে। তনু এর সমার্থক শব্দ কোনটি? তনু গাত্র। মানে কি? তনু মানে কি? দেহ। তনু মানে কি? শরীর। শরীর। তার মানে গাত্র। বপু। আচ্ছা, এখানে তনয়া দুহিতা কন্যা এই তিনটা কাছাকাছি অপশন দেওয়া হয়েছে, তো তনুর সাথে কাছাকাছি আর একটা শব্দ আছে এই তিনটার অর্থ দেয়, বলতে পারবা কি? তনু। তনু মানে তো গা, শরীর। হ্যাঁ, তনয়া দুহিতা কন্যা এই অর্থ দিবে, তনুর কাছাকাছি একটা শব্দ আছে। তন্নি না কি যেন একটা পড়ছিলাম। তন্নি, good, তন্নি। তন্নি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যুক্ত ই। দীর্ঘ ই ইকার। প্রত্যয় মানে স্ত্রী বোঝায়, শরীর বা দেহ এবং স্ত্রীর শরীর, এই জন্য তন্নি। তনয়া দুহিতা কন্যা বা নারীর একটা সমর্থক শব্দ। নিয়তি কোন শব্দ? নিয়তি একটা সংস্কৃত শব্দ। নিয়তি শব্দটির মূল হচ্ছে সংস্কৃত। অপরিণাম দর্শিতা, আমি যদি এরকম লিখি অপরিণাম দর্শী, অপরিণাম দর্শী, ভবিষ্যৎ ভেবে ভেবে যে কাজ করে না এমন লোককে কি বলে? অপরিণামদর্শী। অপরিণামদর্শী বলে। তাহলে এমন লোক, তাহলে এর একটা গুণ বা বৈশিষ্ট্য, তাহলে কি এটা বিশেষণ না? জি। জি ভাইয়া। আচ্ছা, এর সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে বিশেষ্য তাহলে কি হয়ে হবে? যাবে।
বিশেষ্য অপরিণাম দর্শিত হবে, তখন এই দীর্ঘইকার কি থাকবে? না ঋষিকার হয়ে যাবে। দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে তা যুক্ত হওয়ার কারণে। তাহলে তা যুক্ত হইলে সবসময় এই যে বিশেষণ ছিল এটা তখন বিশেষ্যে রূপান্তরিত হবে। তাহলে অপরিণাম দর্শিতা শব্দটি একটা বিশেষ্য। বিশেষ্য। মাটি কোন শব্দ? মাটি খাঁটি বাংলা শব্দ। না। আর এর সংস্কৃত রূপ কি বলতে পারো? মাটির মৃত্তিকা। সংস্কৃত রূপ? মৃত্তিকা। মৃত্তিকা। মৃত্তিকা, গুড। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? এর ভিতরে শুদ্ধ আছে কি? ন্যস্ত ঠিক আছে, তোমরা বলো না, আমি দেখাই। ন্যস্ত ঠিক আছে, ঊর্ধ্বগামীতে দীর্ঘ হবে, দ্রুতগামীতে দীর্ঘইকার হবে। নেশাগ্রস্ত দন্তস্ব থ হবে না, দন্তস্ব ত হবে। পিপিলিকা ঠিক আছে, এই কারণে বিভীষিকা ঠিক নাই, বিভীষিকা ঠিক নাই। তাহলে এই দুইটাতে আমরা ভুল পাইছি, তার মানে উত্তর হচ্ছে না। দূরবীন ঠিক আছে, দুর্ভিক্ষ ঠিক আছে, প্রশস্ত হবে না, প্রশস্ত হবে। কারণ এটুকু বাদ দিলে কি থাকে? প্রশ। ওই অংশটুকু বাদ দিলে যদি অর্থ না থাকে, মিনিংফুল না হয়, তাহলে দ্বন্দ্বস্বের সাথে ত হয়। তাহলে এখানে ভুল আছে। আর এই যে সত্ত্বেও, অন্তঃসত্ত্বা আর সত্য, এখানে কোনো ভুল নাই। এই জন্য শুদ্ধ শব্দগুচ্ছ এটা। এই প্রশ্ন বুঝছি। কারো কোনো প্রশ্ন বা কথা আছে এই প্রশ্নে? না ভাইয়া। এই ক্লাস জুমেও হচ্ছে? হ্যাঁ, এই ক্লাস জুমেও হচ্ছে। ভাইয়া প্রশস্ত একটু বুঝাই দিতেন। প্রশস্ত বোঝাই দেবো না? দেখো, প্রশস্ত আর নেশাগ্রস্ত, আমরা একটা নিয়ম পড়েছিলাম বাংলা বানানের নিয়মে, দন্তস্ব ত দেব নাকি দন্তস্ব থ দেব। এই জন্য তোমার শব্দ যখন থাকবে তুমি কি করবা? ওই অংশটা বাদ দিবা। যেরকম আমি যদি অভ্যস্ত শব্দ লিখি, অভ্যস্ত, অভ্যস্ত এরকম লিখতে হয়, আমার ত দিতে হয়। কেন ত দিতে হবে? আমি এই অংশটা যদি ইরেজ করে দিই, থাকে কি? অভ্য। ও, এটা মিনিংফুল না। ওটা বাদ দিলে যদি মিনিংফুল শব্দ না হয় তাহলে ত। কিন্তু যদি মিনিংফুল হয়, এটা খুব কমন, বারবার আমরা অনেকবার দেখেছি। যেরকম মুখস্থ। মুখস্থ, মুখস্থর এটা বাদ দিলে কি থাকে? মুখ। মুখ। মিনিংফুল। তাহলে এখানে হবে কি? শয় থ। ছয় থ হবে। দেখুন, বেশ কিছু শব্দ আছে, আমরা মিট করে ফেলি যাদের কোনো শব্দ হচ্ছে। জমে তোমরা কথা কম বলো একটু। সন্ধি গঠিত অশুদ্ধ শব্দ কোনটি? এখানে কোথায় অশুদ্ধ আছে? দুরবস্থার র তুলে দিলে বিসর্গ দিতে হয়, দু বিসর্গ অবস্থা, তাহলে এখানে ভুল আছে। অন্বিত বফলা, বফলা থাকলে উ হয়, ঠিক আছে। রস্বইকার আছে, ই হয়েছে, তাহলে অন্বিত অনুযুক্ত ইত, এটা তো ঠিকই আছে, এখানে কোনো ভুল নাই। অন্বিত বুঝছি, এখানে কোনো ভুল নাই। আচ্ছা, উপর্যুপরি, এই যে জ আছে, উপর্যুপরি জ আছে, উপরি যুক্ত উপরি, জ থাকার কারণে এই উ আর পু লিখলাম, উ আর প লিখলাম, সরি, এই জটা উঠে যাবে। রেপ মানে হচ্ছে র, আর জটা উঠে গেলে ই হয়, উপরি যুক্ত। এই যে রস্যকার আছে, পরেরটুকু লিখলাম, তাহলে উপরি যুক্ত উপরি, এটাও ঠিক আছে। ইতস্তত দন্তস্ব উঠে গিয়ে বিসর্গ হয়েছে, ইত বিসর্গ তত ইতস্তত, এটাও ঠিক আছে। সন্ধি গঠিত অশুদ্ধ শব্দ বের করতে বলেছে, এই যে র উঠে গিয়ে বিসর্গ হবে, এখানে তো ভুল আছে। তাহলে এইটাই হচ্ছে উত্তর, কারণ এখানে এটা অশুদ্ধ। এটা বুঝছি? কারো প্রশ্ন আছে এটা নিয়ে? জি না ভাইয়া। ওকে, আমরা হয়তো এটা অন্য কোনো একটা পরীক্ষা এসেছিল, সমাধান করছি। অধ্বনির বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ মানে বিকৃত উচ্চারণ। বিকৃত উচ্চারণ বা বিবৃত উচ্চারণ মানে অ এ দুই রকম উচ্চারিত হয়। অ এর মতো উচ্চারিত হয়, অ ও এর মতো উচ্চারিত হয়। আমরা জানি ও বললে ঠোঁট গোল হয়, কিন্তু অ বললে ঠোঁট একটু বড় হয়। বড় হইলে বিবৃত বা বিকৃত। তার মানে অ যদি অ হয় তাহলে মুখ বড় হয়, দুই ঠোঁটের দূরত্ব বাড়ে, বাড়লে বিবৃত। তাহলে কোন জায়গায় অ ধ্বনির অ এর মতো উচ্চারণ আছে, এটা আমার বের করতে হবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা কি মন বলি নাকি মন বলি? মন বলি। মন। মন। তার মানে এখানে ময়ের সাথে যে অ আছে, ও এর মতো উচ্চারণ, এটা সংবৃত, বিবৃত না। এটা আমরা বলি অতি, অ এর উচ্চারণ ও এর মতো, তাহলে এটাও সংবৃত, বিবৃত না। কথা, কয়ের সাথে যে অ আছে, আমরা কথা বলি, কোথা বলি না। তার মানে এখানে অ এর উচ্চারণটা অ এর মতো আছে, অ এর মতন উচ্চারণ হইলে তো সেটা বিবৃত নাকি? জি ভাইয়া।
এটা আমরা বলি করুণ, করুণ না, বলি কি করুণ। করুণ। তার মানে কয়ের উচ্চারণটা অ আছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে ও এর মতো। ও এর মতো হ মানেই তো এটা সংবৃত, সংক্ষিপ্ত, ঠোঁট সংক্ষিপ্ত হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে কথা। ক্লিয়ার বুঝছি? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, একটু ওকে, সরি, প্রশ্ন নম্বর 26-এ যাই আমরা এবার। সান্ধ্যাক্ষরের সংখ্যা কতটি? অনেকবার আলোচনা হয়েছে এটা। সান্ধ্যাক্ষর মানে কি? সান্ধ্যাক্ষর মানে সন্ধিস্বর। সন্ধিস্বর মানে কি? সন্ধিস্বর দৃশ্য। মানে দ্বিস্বর। দ্বিস্বর। দ্বিস্বর মানে কি? যৌগিক দ্বিস্বর স্বর। মানে যৌগিক স্বর। যৌগিক স্বরের সংখ্যা কতটি? 25টি। 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 এ ধ্বনির বিবৃত উচ্চারণ, তাহলে এর তো উচ্চারণ দুই রকম। এ এর মতো উচ্চারিত হইতে পারে, আবার এ হয়ে যাইতে পারে। বিবৃত কখন হবে? মুখ কখন বড় হবে? আমরা যদি এ বলি, যেরকম হয় বললে মুখ বড় হয়। তার মানে এর উচ্চারণ বিবৃত হইতে হইলে আমাকে এর মতো উচ্চারিত হইতে হবে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এবার আমরা দেখি কোন জায়গায় এর উচ্চারণ এর মতো আছে। এটা হচ্ছে দেহ, এর মতো উচ্চারণ। এটা হচ্ছে কে, এর মতো উচ্চারণ। এটা হচ্ছে শেষ, এর মতো উচ্চারণ। এটা হচ্ছে কেন, এর উচ্চারণ লিখলে আমরা এরকম লিখতে হবে, কেন। তার মানে এখানে এর মতো উচ্চারণ, বিবৃত উচ্চারণ, তাহলে উত্তর হচ্ছে কেন। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তন থেকে বিষমী ভবনের উদাহরণ কোনটি? কোনটিতে বিষমী ভবনের উদাহরণ আছে? বিষমী ভবন তার মানে কি? সমান ছিল কিন্তু অসমান হয়ে গেছে। সমান ছিল কিন্তু অসমান হয়ে গেছে। সমান মানে কি? একই রকম উচ্চারণ, একই রকম ধ্বনি, দুইটা পরিবর্তন হয়ে গেছে। কোথায়? আনা নসে, ন কয়টা? দুইটা। দুইটা। এখানে আনা আছে, আরে নয় জায়গায় কি হয়েছে? র। দুটি সমবর্ণ মানে একই রকম বর্ণ বা ধ্বনি, তার একটার যদি পরিবর্তন হয়, দুইটার মধ্যে একটার পরিবর্তন হয়, তাহলে তার নাম কি? বিষমী ভবন। এটা হচ্ছে আনারস, আনারস। বউ দি দি একই রকম দুইটা ছিল, একটা আছে আর একটা কিন্তু চ্যুত হয়েছে, ঝরে পড়েছে। চ্যুত হলে, ব্যঞ্জন ঝরে চ্যুতি। পড়লে ব্যঞ্জন, তার নাম কি? চ্যুতি। ব্যঞ্জন ব্যঞ্জন চ্যুতি। সৎ যুক্ত জন, সৎজন। এখানে ত সমী ছিল ভবন। আর জ ছিল। দেখো, দুইটা সমান ছিল, অসমান হইলে বিষমী ভবন। আর দুইটা অসমান ছিল, যদি সমান হয়ে যায়, তার নাম কি? সমী ভবন। সমী ভবন। তাহলে অসমান থেকে সমান হইলে সমী ভবন, আর সমান থেকে অসমান হয়ে গেলে বিষমী ভবন। এই জন্য সমী ভবন আর বিষমী ভবন বিপরীত। জি জি। ভাইয়া। বিপরীত, গুড। তাহলে এখন আমাকে বলো, সৎ যুক্ত জন, সৎজন, এটা কি সন্ধির নিয়মও খাটে না? হ্যাঁ, সন্ধির নিয়ম তো খাটে। তাহলে আমরা কি বলতে পারি যে সমীভবন ধ্বনি পরিবর্তনে সন্ধির নিয়ম প্রযোজ্য হয়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বলতে কইতে পারি? তার নোট নিছো? অবশ্যই। লিখছো? হ্যাঁ, 9-10 বই ছিল, মুখস্থ আছে। সমীভবন সন্ধির নিয়মে ঘটে, গুড। বিলাতি, এখানে আকার ছিল, পরিবর্তন হয়েছে কি? বিলিতি। দেখো এখানে কোনো পরিবর্তন হয় না বর্ণের, শুধু কারের পরিবর্তন হয়েছে। কারের পরিবর্তন হলে তার নাম কি? মধ্য স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি। শুধু আমরা এটুকুই জানলে হবে। আর মাঝখানে হলে মধ্য স্বরসঙ্গতি, ঠিক আছে, স্বরসঙ্গতি। আচ্ছা, এখানে এই যে যুক্ত বর্ণটা আছে, 50 লিখতে লিখতে হয়, এখানে কি কি আছে? ইয় ইয়োর সাথে চ। চ। এটাতে কি কি আছে? মূর্ধন্য স। মূর্ধন্য ষের সাথে এটাতে কি আছে? হয়ের সাথে পেটে ন দন্ত। মানে দন্তন্য। কোথায় আছে তাইলে? লাস্টে। শেষের। শেষে। ভাইয়া এটা যাতে মূর্ধন্য হবে না, না দন্তন্য এটাই? কোনটা? এই যে হয়ের সাথে কি এটা মূর্ধন্য হবে না? যখন কই তুমি শোনো না,
পেটে না হইলে দন্তান্ন হয় আর নিচে না হইলে মূর্ধন্য হয়। না আমি এটাই আলো হলে না, উপরে হলে মূর্ধন্য পাবে আর নিচে হলে দন্তন্য। ওকে ফাইন ফাইন, আমরা আমরা দেখো লাইভে আছি তো, তাহলে অপ্রয়োজনীয় কথা না বলি, তাহলে পেটে না হইলে দন্তান্ন, এটা মনে রাখবা। মধুসূদনের কবিতার ভাববস্তু যেমন মার্জিত, পরিশীলিত ও সংহত, তেমনি শিল্পরূপ উঁচু মানের। মধুসূদনের কবিতার ভাববস্তু মানে মূল ভাব কেমন? মার্জিত। কেমন? পরিশীলিত। পরিশীলিত। কেমন? সংহত। সংহত। শিল্পরূপ কেমন মানের? উঁচু মানের। তাহলে কেমন দিয়ে উত্তর প্রশ্ন করলে উত্তর পাইতেছি কয়টা? চারটা। চারটা। তার মানে এখানে বিশেষণ আছে কয়টি? চারটা। চারটি। আর কোন বিশেষণ বিশেষণ মনে হইতেছে? না, নেই আর। Good. স্যার বিশেষণের কবিতা, মধুসূদনের কবিতার মধুসূদনও তো বিশেষণ হচ্ছে। হ্যাঁ, মধুসূদন বিশেষণ। বিশেষ্য। হ্যাঁ, মধুসূদনটা চেনো? কবিতার আগে কবিতাও তো বিশেষ্য, তার আগে। আরে আগে তুমি একটা একটা করে সমাধান করো না, মধুসূদনটা চেনো? হ্যাঁ হ্যাঁ নাম, উনি নাম বিশেষ্য। আচ্ছা, বিশেষ্য। গুড। আর কোনটা বিশেষণ মনে হইতেছে কবিতার? না, আমি বলেছিলাম স্যার যে কবিতার আগে বসেছিল ওই জন্য। তো কবিতার আগে বসলেই কি বিশেষণ হয়ে যাবে নাকি? রহিমের কলম, তো রহিম কলম দুইটা কি বিশেষণ? না, দুটো বিশেষ্য। একটাও বিশেষণ আছে? না। সম্বন্ধ পদ হতে পারে, বিশেষণ একজন হবে লিখছে না। শিল্পরূপ। শিল্পরূপ মানে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কখনো বিশেষণ হয়? না ভাইয়া। যদি বলতো শৈল্পিক রূপ, তাহলে শৈল্পিকটা আলাদা লিখতো, শৈল্পিক শব্দটি বিশেষণ। আমার মনে হয় বুঝতে পারছো। 31, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে দেখো, ব্যঞ্জন বর্ণের কিন্তু ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টা? 26টা। 26টা। আর মাত্রাহীন কয়টা? 6টি। 8টাই না 6টা। 6টি। তাহলে 26 আর 6। এখানে যে যুক্ত বর্ণ আছে, এটাতে আছে ত এর সাথে থ, এটাতে আছে হ এর সাথে ল, লা, হালা, হালা মাদ্রিদ। এটাতে আছে বর্গীয় জর সাথে ইয়, এটাতে আছে হ এর সাথে ম। কোন জায়গায় আছে? নিচেরটাই। এটারটা। এক দল কোনটি? এক দল মানে কি? এটা বুঝি নাই ভাইয়া, এটা পারি নাই। তো চুপ থাকো তাহলে, বোঝো নাই একাক্ষর। তাহলে চুপ থাকো। আমি বুঝাইতেছি তো। এক দল মানে দলের আর এক নাম অক্ষর। বোঝো নাই মানে ক্লাস করো নাই তাইলে। হ্যাঁ, 5 নম্বর লেকচার স্লাইড কি পড়ছো? ভাইয়া আমরা বুঝছিলাম। না, যে বলছে তারে কইতেছি, আনসু হয়ে গেছে কি জন্য? অক্ষরের স্লাইড কি পড়ছো? এই কথা কও, উত্তর দাও। এমনি ওবায়দুল কাদেরই খুঁজে পাইতেছি না, তোমরা খুঁজে পাবো কেমনে? এত বড় বড় নেতা, তাদেরই খুঁজে পাইতেছি না বাংলাদেশে। ভাইয়া নোয়াখালী ওবায়দুল কাদের। তো তুমি যে কইতেছিলে তার বাড়িও কি নোয়াখালী নি? জি ভাইয়া। হ্যাঁ, জি নিউ ভাইয়া। ক্যালিফোর্নিয়া। একদল মানে একাক্ষর, একদল মানে একাক্ষর, একটা অক্ষর। কোনটা? কবর। জন্ম, দুইটা অক্ষর। মৃত্যু, কেন বানান ভুল আছে, মৃত্যু দুইটা অক্ষর। কবর দুইটা অক্ষর। রূহ, এটা হচ্ছে একাক্ষর। হুম। উপাদান, উপাদান কোন ধ্বনি পরিবর্তন? দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি হয়েছে? এই দ পরিবর্তন হয়ে ধ হয়েছে, তাই তো? জি বিকৃতি, ভাইয়া। ব্যঞ্জন বিকৃতি। একেবারে কি উঠে গেছে? না। না। না, না। তাহলে কি দ সামান্য পরিবর্তন হয়ে ধ হয়েছে। এখন আমাকে বলো, দ এবং ধ একই ফ্যামিলির বর্ণ কিনা? একই বর্ণের। জি হ্যাঁ, স্যার, একই। ফ্যামিলি মানে একই বর্গের কিনা? জি। জি। ক, খ, দ, ধ, দন্তান্ন। দ ধ হইছে একই বর্গের বর্ণের। একই বর্গের মধ্যে ব্যঞ্জন যদি বিকৃত হয়ে উচ্চারণ হয়, এই যে ধ্বনি পরিবর্তন হয়, এই ধ্বনি পরিবর্তনের নাম কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। তাহলে ব্যঞ্জন বিকৃতিতে কি ঘটবে? ব্যঞ্জন বিকৃত হবে ঠিকই, কিন্তু ওর ফ্যামিলির বাইরে যাবে না। জি ভাইয়া।
সন্ধি গঠিত শুদ্ধ শব্দ কোনটি? দেখো, পশুর ও অধম এই লোককে বলা হয় পশ্চাধম। এখানে আছে অ, তাহলে কি আকার হবে? না। তাহলে এটা ভুল। তনু যুক্ত ই তন্নি, এটা তো দেখালাম একটু, এটা ঠিক আছে। হুম। বি যুক্ত উৎপত্তিতে ভুল কোথায় বলো? দীর্ঘ। দীর্ঘকার আছে। এখানে আছে রস্যকার হবে। উৎপত্তিতে রস্যু, তাহলে দীর্ঘকার কি হবে? হবে না। উকার হবে। নদী যুক্ত অম্বু, অম্বু মানে পানি, তাহলে কি আকার হবে? না। হবে না। হবে না। তাহলে 2 নাম্বার তনু যুক্ত ই তন্নি, এটা ঠিক আছে। উপসর্গ বের করতে হবে। এই বাক্যে উপসর্গ আছে কতটি? দেখি ফেসবুক বাহিনীর সাথে, তোমরা একটু চুপ থাকো, ফেসবুক বাহিনীর সাথে একটু কথা কয়ে আসি। অনেকক্ষণ তাদের সাথে দেখা হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। কি অবস্থা তোমরা বুঝতেছো তো ফেসবুকে যারা আছো? নিপুণ ফেসবুকে চলে গেছে, কেন জুমে নাই? ওকে ফাইন। এবার দেখো, আমরা বের করি পর্যাপ্ত এর সন্ধি বিচ্ছেদ করি। পর্যাপ্ত এর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পরি পরি প্লাস অপ্ত। আপ্ত। আকার আছে না, তাহলে আপ্ত। জি তাহলে এখানে ভাইয়া। কয়টা পাইলাম? একটা। একটা। উপসন্ধান অনু অনু সম সম আর, তাহলে কয়টা পাইলাম? অনু আর সম, সম। দুইটা। দুইটা। অভাবে কয়টা পাইলাম? অভাবে অভাব অ অভাবে অ একটা। একটা। সুবিন্যস্ত, দুই। সুবিন্যস্তের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু বি ন্যস্ত। নি অস্ত, তিনটা। এটা বোঝো নাই নিশ্চিত? জি ভাইয়া। না এটা স্যার। নিশ্চিত বোঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, প্রথমে সুরে আলাদা তিনটা। সু লিখলাম, থাকে কি বিন্যস্ত। বিন্যস্ত। এরপরে বি আলাদা করো, থাকে কি ন্যস্ত। ন্যস্ত। ন্যস্তের সন্ধি বিচ্ছেদ কি? জফলা থাকলে কি হয়? নি যুক্ত কষ্ট। অস্ত। তাহলে সু বি নি কয়টা? তিনটা। তিনটা। আবার ভাবেন না যে স্যার অস্তের আগে তো আবার অ আছে, এইটারও ভাঙেন, বের করেন। না হবে তারপরে না, হবে এটা বাংলা থাকবে না আর কিছু। এটা বাদ দিলে তো আর কিছুই থাকবে না। তাহলে অস্ত্রতে সন্ধি নাই, নাই। এবার পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়? পরি পরি পরিযুক্ত অবেক্ষণ। অবেক্ষণ। আচ্ছা, অবেক্ষণের আমার সন্ধি বিচ্ছেদ করা যায় কিরকম? অভিযোগ। অবযোগ অক্ষণ। অবযুক্ত ইক্ষণ। ইক্ষণ। তাহলে পরি আর অব কয়টা আছে? দুইটা। 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 ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ করো। ব্যর্থ বি বি যুক্ত প্লাস অর্থ। বি বীজ যুক্ত অর্থ, তাহলে এখানে আছে একটা বি। একটা। একটা। তাহলে 1 2 3 3 6 7 আর 2 9 আর 1 10। উপসর্গ কয়টা আছে? 10টা। 10টা। তা। এবার তোমাদের এই টাইপের অনেক প্রশ্ন বা কথা তোমরা বলেছো, গ্রুপেও দেখেছি অনেকে সমাধান করেছে। এখনই চোখের সামনে এরকম দু একটা শব্দ আসতেছে যে উপসর্গ বের করতে পারতেছি না। দেখো তো। ওয়ালাইকুম আসসালাম পারবো। মাহফুজ, তুই এরকম ফেসবুকে এমনি কথা বললে হবে না, তুই ড্রোনের কথা বলবি মাহফুজ, ড্রোনের সাহায্যে কথা বলবি এখন থেকে। ড্রোন দিয়ে কই কথা বলা যায় বলো না। বলো বলো বলো, সন্ধি মানে উপসর্গ বের করা বুঝতেছো না, পারতেছো না, এমন একটা শব্দ কও। ভাইয়া সমবিব্যাহার। একজন লিখছে স্যার ঢাবিতে বাংলা কোপামু কেমনে? এখনো তুমি প্ল্যান করবা, তাহলে আর দরকার নেই, তোমার দ্বারা হবে না কোপাকুপি। কি কি কি? সমবিহার। হ্যাঁ, সমবিব্যাহার। এ নোয়াখালীর পাবলিক না কইছে প্রশ্ন? জি ভাইয়া। তুমি মনে হইতেছে খুব রিসেন্টলি বাংলা পড়া শুরু করছো, তাই কি না? না ভাই, এটাতে প্যাচ খেয়ে যায়। ওই বেটা প্যাঁচ খেয়ে দাও, এই প্যাঁচ কবে ছড়ানো হয়ে গেছে? সমবিব্যাহার, এরকম না? জি ভাইয়া। জি ভাইয়া। সম যুক্ত অভি, অভি। আর বাকি আছে কি? ব্যাহার। ব্যাহার। বি যুক্ত আহার। তাহলে কয়টা? সম অভি বি আ। 4টা। গুড। বিষমী ভবন মনে আছে? দুইটা সমান ছিল, একটা অসমান হয়ে যাবে, তাই তো? জি। জি ভাইয়া। গুড। নজরুল হয়েছে কি নজরুল, জয়ের জায়গায় র,
রয়ের জায়গায় জ, ওই যে কালকে কইছিলাম বিএনপি আওয়ামী লীগ বিএনপিতে গেলে বিপর্যয় হবে, তাহলে এটা ধ্বনি বিপর্যয়। জি ভাই। ছোট দা দা দুইটা, ছোট দা একটা আছে, ব্যঞ্জন দুইটার মধ্যে যুক্ত পাশাপাশি পাশাপাশি দুইটার একটা ধরে বলে এটার নাম ব্যঞ্জন ব্যঞ্জন চ্যুতি। গুড। শুনিয়া শুনে, সাধু এটা থেকে চলিত, চলিত। সাধু থেকে অভিশ্রুতি। চলিত রীতি, তার নাম অভিশ্রুত অভিশ্রুতি। লাঙ্গলের ল কয়টা? দুইটা। এখানে একটা ল ঠিক আছে, আর একটা ল কি হয়ে গেছে? ন। তো দুইটা ন। একই রকম বর্ণ ছিল, যেখানে থাকুক শব্দের একটা পরিবর্তন, দুটি সমবর্ণের একটির পরিবর্তন, তার নাম কি? বিষয় বিষয়হ। 38, কোন শব্দগুচ্ছে অশুদ্ধ বানান আছে? কোন জায়গায় অশুদ্ধ বানান আছে? দেখো, প্রজ্বলিত বানান হবে এরকম, আরে কি লিখলাম, জ একটা ব একটা এরকম। প্রজ্বলন প্রজ্বলিত দুইটাতেই জ একটা ব একটা, কারণ জ্বলন শব্দের আগে প্রযুক্ত উপসর্গ যুক্ত হয়ে প্রজ্বলন হয়েছে। এটা সন্ধির নিয়মে না, জ্বলনের আগে শুধু প্র এসে অ্যাড হবে, তাহলে প্রযুক্ত জ্বলন প্রজ্বলন, আর প্রজ্বলন থেকে প্রজ্বলিত, এখানে দুইটাতে জ। কিন্তু শুধু প্রজ্বল বানান এরকম, জয় জয় ব প্রযুক্ত উজ্জ্বল। তাহলে উজ্জ্বলে কয়টা জ? দুইটা। দুইটা জ, আবার বচন আছে। তাহলে প্র আর উজ্জ্বল, এখানে প্র শেষে আছে হচ্ছে অ, উজ্জ্বলের শুরুতে আছে উ, তাহলে প্লাসের পরে যদি উ থাকে কি ওকার হয়ে যায় না? জি। সূর্যযুক্ত উদয়, সূর্যোদয়। তাহলে বলো প্রযুক্ত উজ্জ্বল, তাহলে হবে কি মূল শব্দটা? প্রজ্বলন। প্রজ্জ্বল। এই কারণে কিন্তু প্রজ্জ্বল বানানে ওকার দিতে হয়, এটা বুঝছি। জি। তাহলে প্রজ্বলন প্রজ্বলিত একটা জ ব, আর প্রজ্জ্বল উজ্জ্বল এগুলোতে দুইটা জ। প্রজ্জ্বল বানানে কিন্তু পয়রা ফলা ওকার হবে, মনে থাকবে? জি থাকবে। কেমনে হয়েছে এটা এটা মনে রাখতে পারলে মনে থাকবে। যদি ভালো কিছু করতে চাই, মাথায় মানে নিয়ত থাকে ভালো, তাইলে তো মনে থাকার কথা। গুড। আচ্ছা, এবার তাইলে এখানে ভুল আছে, হইতেছে না। দুরাশা, যে আশা করা যায় না, তাহলে দয় রস্যকার হবে, ভুল আছে। অভূতপূর্বটা ঠিক আছে। কোন শব্দগুচ্ছে অশুদ্ধ বানান? সবগুলো অশুদ্ধ হইতে হবে। অশুদ্ধ বানান, আচ্ছা, তার মানে এখানে তো একটা শুদ্ধ আছে, এখানে অশুদ্ধ গুচ্ছ। প্রতিদ্বন্দ্বী ঠিক আছে, প্রশস্ত ঠিক আছে, দুর্বিষহ ঠিক আছে, এটা শুদ্ধ। প্রতিদ্বন্দ্বিতা দূরবীন, যদিও দূরবীনে ভুল আছে, দূরবীন বানানটা এরকম লিখলে হইতো দূরবীন। জ্বলন্ত এখানে ঠিক আছে। প্রণয়ন পরিবহন দুর্নীতি, এটাও ঠিক আছে। তার মানে আমরা দেখলাম এই তিনটার সবগুলোই শুদ্ধ আছে, যদিও ভুলে দূরবীন বানানে বয় দীর্ঘই দেওয়া আছে। দূরবীন বিদেশি শব্দ, ফার্সি শব্দ, দূরবীনে দীর্ঘই হয় না, দূরবীনে রস্বই হবে। তার মানে এই প্রশ্নটাই ভুল ছিল, দূরবীনে রস্বইকার দিয়ে অপশন থাকলে ভালো ছিল। উত্তর এটা হইতেছে, কারণ এগুলোতে ভুল আছে, বাকি সবগুলোতে ঠিক আছে। ঠিক বুঝাইতে পারছি? জি স্যার। ভাইয়া 39 ঘ, এটা তো আগে আমল থেকে 39 ঘ লিখে বসে আছে, তাই নাকি? ইসরাত জাহান নিপুণ। কোনটি ভিন্ন? বলিয়া বলে, সাধু থেকে চলিত রীতি, তার নাম অভিশ্রুতি। অভিশ্রুতি। কাব্য কাব্য, মাঝখানে ই আসছে, আর জফলা যুক্ত ব্যঞ্জনের নিহিত। মাঝখানে ই আসলে তার নাম কি? অপনিহিত। ওপেন। নিহিতি। রাতি রাত, এই যে রাতি তয়ের পরে ই ছিল, ই আগে চলে আইছে, এটা অপিনিহিতি। কন্যা কন্যা যুক্ত ব্যঞ্জনের আগে ই আসলে তার নাম কি? অপনিহিতি। অপিনিহিতি। তাহলে এই তিনটা অপিনিহিতি, আর বলিয়া বলে এটা হচ্ছে অভিশ্রুতি, এই জন্য এটা উত্তর। ঠিক বানান কোনটা? আমরা জানি যে সকালে সূর্য আকাশের নিচে থাকে, সকালে সূর্য আকাশের নিচে থাকে, দুপুরে সূর্য মাঝখানে থাকে, বিকালে আবার সূর্য নিচে থাকে।
নিচে নেমে যায়, আর সন্ধ্যায় সূর্য দেখা যায় না। এই জন্য যেহেতু দেখা যায় না, এই জন্যে আমরা মাঝখানে দেব। তাহলে সকালে মধ্যাহ্ন, দুপুরে দন্তান্ন, বিকালে মধ্যাহ্ন, আর সন্ধ্যায় দন্তান্ন। এটা অনেকবার কইছি, বোঝা গেছে না? জি জি তাহলে এটা অপরাহ্ন উত্তর। সাধিত মধ্যাহ্ন বিশিষ্ট শব্দ নয়। সাধিত মধ্যাহ্ন সহ মানেই হচ্ছে নিয়ম অনুযায়ী, আর সাধিত নয় মানে হচ্ছে স্বভাব খারাপ, হুদাই হইছে, ঘাওড়ামি করে তারপরে মধ্যাহ্ন হয়েছে। অভিষেকে অভি ই আছে, ই এর পরে স হলে মধ্যাহ্ন হয়। সুষমে উ আছে, উ এর পরে স হলে মধ্যাহ্ন হয়। দৃষ্টিতে রি এর পরে মধ্যাহ্ন আছে, আবার ট এর সাথে মধ্যাহ্ন যুক্ত হয়েছে। তাহলে এই তিনটাতে নিয়ম আছে। আর পাষাণে কেন হয়েছে? ঘাওড়ামি করে। এই জন্য এটা সাধিত না, এটা নিয়ম মেনে হয়েছে না। বোঝা গেছে? এই জন্য কিছু ফাঁসান। তালনজাত বর্ণ কতটি? তালনজাত বর্ণ দুইটি দুইটি। ঢয়বিন্দু র আর ঢয়বিন্দু র, দুইটা। এখানে আছে হয়ের সাথে রি, তারপর র এর সাথে আকরা নিচু মানে দীর্ঘ উ, আর এখানে আছে ইওর সাথে ছ, ইওর দুই সাথে নম্বর। ছ। তাহলে এই যে হয়ের সাথে রি, র এর সাথে দীর্ঘ উ, আর ইওর সাথে ছ, এটা হচ্ছে এখানে ঠিক বানান। কোনটাতে ঠিক আছে বানান? ফিরোচ্ছেদ হবে না, ফিরোচ্ছেদ কালকে দেখাইছি, তালবস্য ছ। আর সাধিকা ঠিক আছে। ব্যবস্থাতে আকার হবে না, ব্যয় ঠিক আছে। পুরস্কার ঠিক আছে, কিন্তু তিরস্কারের দন্তস্ব হবে। তাহলে এখানে এখানে তিন জায়গায় ভুল আছে, আর এটা শারীরিক আর অভ্যস্ত ঠিক আছে। কোনটি অশুদ্ধ? ফেসবুকের লোকজন অনেকে ভাবতেছে শুদ্ধ। হয়তো যে এত দ্রুত হাঁটছে কেন। দ্রুত তো হাঁটতে হবে, কারণ আমাদের প্রশ্ন অনেক সলভ করতে হবে। সব ঠিকঠাক আছে তো? তোমরা একটু কইও। কোনটি শুদ্ধ? ইতিপূর্বে হয় না, ইতপূর্বে বিসর্গ হয়, ইতিমধ্যে হয় না, হবে কি? ইতোমধ্যে। ইতোমধ্যে। সেটা কোনটা ঠিক বানান? নিষেধিনী বানানে প্রথমে রস্বইকার, 3 নাম্বারটা। তারপর দীর্ঘইকার, তারপর রস্বইকার, তারপর দীর্ঘইকার। কোন শব্দত্রয় শুদ্ধ? কোন জায়গায় সব শব্দ ঠিক আছে? ধ্বংসতে বফলা নেই, কিরাঙ্কতে মধ্যাহ্ন হবে, স্টেশনে দন্তস্ব হবে, ঊর্ধ্বতে দীর্ঘ হবে, আকাঙ্ক্ষাতে ক্ষীয় হবে, শারীরিক ঠিক আছে। তীক্ষ্ণতে ক্ষীয়র নিচে মধ্যাহ্ন হবে, এখানে উপর পর্যন্ত দিয়ে আছে মানে ম আছে, ম হবে না। পাষাণ ঠিক আছে, মৃণালে মধ্যাহ্ন হবে। আর গিরিনন্দিনী, উপদ্রব, ক্ষুব্ধ, তিনটা শব্দ ঠিক আছে। তার মানে প্রথমটা উত্তর 47-এর ক। 48 কোনটি ভিন্ন? দেখো এই বর্ণটাকে যদি বিশ্লেষণ করি, ন, ত, র, এটাকে মনোনীত করলে ক, মধ্যাহ্ন স, নফলা মানে জ। এখানে আছে ন, দ, আর ব, তিনটা করে আছে। আর এখানে কি কি আছে? মধ্যাহ্ন আর ড। কয়টা? ড। দুইটা। এই জন্য এটা উত্তর। কোনটি অভিধানে আগে পাবো? আচ্ছা, এটা জীব। বর্গীয় জ, এটা অন্তস্থ জ, এটা অন্তস্থ জ, এটা ম। জীবন, যুক্তি, যোদ্ধা, মুক্তি, কোনটা আগে পাবো? জীবন, বর্গীয়। বর্গীয় জ আগে। এরপরে কোনটা? ব মুক্তি। এরপরে মুক্তি, ম। যুক্তি আর যোদ্ধার মধ্যে কোনটা আগে? যুক্তি। যুক্তি এই আগে। যে এটা জয়ের সাথে উ আছে, জয়ের সাথে ও আছে। তাহলে আমরা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাই তো নাকি? বুঝছি? জি 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 ভাইয়া। স্যার। এটা তো সহজ। আজকে যেটা আইছে, তোমরা পরীক্ষা দিছো আজকে? জি স্যার। হ্যাঁ, জি, ওই দিছি। মডেল টেস্টে পারছো? জি এই আন্দাজে জি কয়ে বসে আছে। পারি নাই। জি পারলেও কয় জি, না পারলেও কও জি। জি বলো ভালো। হ্যাঁ, জি বলা ভালো। নতুন হাদিস বানাইছো মিয়া। শুদ্ধ আবিধানিক ক্রম, শুদ্ধ ঠিক আছে কোন জায়গায়? 18 শুরু হয়েছে আ দিয়ে। কার ঘরে সাউন্ড হইতেছে? মিউট করে রাখো প্লিজ। সাউন্ড হইতেছে, মিউট করো।
18 আ, 52 ব, আবার 81 হয়েছে এ দিয়ে। তা আ এর পরে ব, তারপরে কি এ হতে পারে? না না না। তুলাতে ত, কাঠে ক, গাছে আবার গ, ত এর পরে ক হইতে পারে? না না না। বাঘে ব, ময়ূরে ম, এরপরে প, ম এর পরে কি প হইতে পারে? না ভুল। যেহেতু হইতে পারে না, তাহলে এটা উত্তর। এবার কেমন হয়েছে দেখি। ঐরাবত শুরু হয়েছে ওই দিয়ে, নিশাচরে শুরু হয়েছে ন দিয়ে, তারপর নিশিরাত শুরু হয়েছে আবার ন দিয়ে। তাহলে এটা মানলাম। এই দুইটা যেহেতু শুরু হয়েছে একই বর্ণ দিয়ে, তাহলে আবার একটু ভিতরে ঢুকতে হবে। নিশি, নিশি নয়ের সাথে ই, নিশিরাত নয়ের সাথে ই, দুইটা তো যেহেতু সেম আছে, পরের বর্ণে যাইতে হবে। এখানে তালবস্যার সাথে আছে আ, এখানে তালবস্যার সাথে আছে ই, আয়ের পরেই তো ই নাকি? জি জি স্যার। তাহলে এটা ঠিক আছে। প্রোমোটার ঠিক আছে। অশুদ্ধ বানানে গঠিত। শোনো, তোমাদের কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছি, তার মানে এরকম না যে তুমি হাসপাস করবা, বাতাস শোনাবা আমারে। রাব্বি, তোমার বাতাস আমারে কেন শোনাইতেছো কত? কানের নিচে দিতে পারতাম ধইরা। জুম যদি এখনো না বুঝো তাহলে আর কবে বুঝবা? অশুদ্ধ বানান গঠিত নয়, তাহলে অশুদ্ধতে নয়, আমি অ বাদ দিলাম আর নয় বাদ দিলাম, তার মানে কি? শুদ্ধ শুদ্ধ কোনটা? তাই তো? জি। চত্বর বানান এরকম না, চত্বর বানান এরকম হবে। সত্তা বানান, এই ঠিক সত্য আছে বানানে এরকম হবে। আর সান্ত্বনা বানানে বফল হবে মাঝখানে। আর এই সত্তা বানান ঠিক আছে। জীব সত্তা, মানব সত্তা, সত্তা মানে অস্তিত্ব, এটা ঠিক আছে। এই 52 কই গেল? 52 মনে হয় মিসিং। মিসিং। আচ্ছা যাক, কি প্রশ্ন আছে আমার খেয়াল নেই এখন, স্লাইডের সময় আসেনি। কোন শব্দটি অশুদ্ধ নয়? অশুদ্ধ নয় মানে কি? শুদ্ধ। শুদ্ধ শুদ্ধ। উপক্রমণিকা, সৌজন্যতা শেষে তা হবে না, ঐকমতে জহল হবে না, হস্তিযুদ্ধের অস্বীকার হবে। উপক্রমণিকা ঠিক আছে, মানে ভূমিকা শুরু। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে, জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটা? রশ্মি, এই ছকের কথা মনে আছে? জি এই ছক জি মুখস্থ আছে। হয়েছে তোমাদের? জি জি জিতে তো আবার দুই রকম উত্তর হয়, তোমরা যারা বলতেছো। কোন জি? এটা কোন জি? পাড়ার জি তো? হ্যাঁ স্যার যদি পাড়ার জি হয় তাহলে তোমরা অনেক ভালো করবা। এটা পারতে হবে যে এই ছক মুখস্থ করতে হবে, এবং পারতে হবে যে এই শব্দ করতেছে, এটা কি করতে মন চায় বলো তো? বলতেছে স্যার অধ্যাপকের মতো আসলে কোনটা দাগাবো? গত বছর অধ্যাপক নিয়ে যেটা হয়েছিল এটা অর্ধ সংগৃহীত হয়, আবার সংগৃহীত হয়। সংগৃহীতটা দাগাবা, কমন যেটা সেটা দাগাবা। আচ্ছা এবার দেখো জিহ্বার উচ্চতা অনুসারে, এটা হচ্ছে জিহ্বার উচ্চতা, তাহলে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম কোনটা আসতেছে? রসই অবশ্যই, এই জন্য এই উত্তর হবে। নিচের কোনটি সন্ধিজনিত ভুলের উদাহরণ নয়? সন্ধি দিয়ে গঠিত কিন্তু ভুল নাই। দেখো আমরা যদি বিপদ আর জনক সন্ধি বিচ্ছেদ দুইটা দিয়ে বিপদজনক করি, তাহলে শব্দটা কি হবে? বিপজ্জনক। বর্গীয় জ। এটাতে জ লেগে যাবে, তাই তো? জি হ্যাঁ আচ্ছা আমরা যদি শরৎ আর চন্দ্র সন্ধি বিচ্ছেদ করি, তাহলে মাঝখানে কি হবে? জয় জ ত হয়ে যাবে জ দুইবার। লেগে যাবে। এখানে কিন্তু সন্ধিজনিত ভুল করতে করেছে। শরৎচন্দ্র নামের বানানের যে ভুল, এটা কিন্তু বের করতে কয় নাই, বুঝছো? জি আচ্ছা এরপর আমরা যদি, এটা কেউ পারবে না, আমরা যদি বিদ্যুৎ যুক্ত শক্তি এটা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে শব্দে কি হবে বলো? চ ছ। এই তো বেড়েছে। আমরা জানি যে উত
যুক্ত শ্বাস, এই যে খণ্ডত এরপরে তালব্যস্য, খণ্ডতার পরে তালব্যস্য থাকলে কি করতে হয়? দুইটা মিলে কি হয়? চ ছ হয়। উচ্ছ্বাস, উচ্ছ্বাস। যুক্ত শৃঙ্খল, উচ্ছৃঙ্খল, তাহলে বিপদযুক্ত শক্তি, এই দুইটা মিলে কি হয়ে যাবে? চ ছ। ছ। তাহলে শব্দটা কি হবে? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ যুক্ত শক্তি, শব্দটা হবে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি, গুড। এই তো অনন্ত কুমার চলে এসেছে। অনন্ত এতক্ষণ কইছিলা, তোমার কোনো উত্তর দিতে দেখলাম না। তাইলে এই তিনটা ঠিক আছে। এখন তোমরা তো ভাবতেছো হাই আল্লাহ, তাহলে এইটা কি হবে? এটা তো জীবনে দেখি নাই। বলো তো কি হইতে পারে এই বদ্ধলয় মানে? বলো বলো। বদ্ধ প্লাস আলাই। না না, হয়নি। আমি তোমাদের হিন্টস দেই। আমার রস্য নাকি দীর্ঘ নিয়ে একটু কনফিউশন হইতেছে, এটা একটু দেখবো। বদ্ধলয় মানে হচ্ছে বধূ আলয়, বধূ যেখানে যে ঘরে থাকে, পদ না, বধূ। ঠিক আছে, রস্যকার হবে। রস্য নাকি দীর্ঘ, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। তাহলে এখানে কেমনে হইলো আমি দেখাই দিই। বধূ যুক্ত আলয়, কেউ কি বলতে পারবা কোন নিয়মে হয়েছে? কেউ কি বলতে পারবা কোন নিয়মে হয়েছে? নিপুণ বলো, কোন নিয়মে হয়েছে? বফলা হয়, বফলা হয় কখন মনে আছে? বফলা যে কখন হয়? ষড়সন্ধির। বফলার নিয়ম ওই যে বলার নিয়ম সুযুক্ত আগত কি হয়? স্বাগত। স্বাগত। আগত হয়। রস্যর এই যে পরিবর্তে রস্যুর জায়গায় বফল হয়, ঠিক বধূ যুক্ত আলয়, এই ধয় জায়গা আছে, আর ওই জায়গায় কি হয়েছে? বফলা হয়েছে। এখন তোমরা বলতেছো যে নিচে নেই কেন, তাই তো? এই পাশে আছে মানে এটাও বফলা। হ্যাঁ, বলা। নিচে হইতে পারে, ওখানে হইতে পারে। তাহলে বধূ যুক্ত আলয় বদ্ধলা, এটা বুঝছি। জি জি স্যার। কোনটি চলিত রীতির শব্দ? তবুও, তথাপি, নতুবা, এগুলো সবই সাধুরীতির অব্যয়, সাধুরীতিতে ব্যবহৃত হয়। আর এই যদ্যপি শব্দটা আসলে এটা না, যদি যুক্ত ওপি, দুইটা মিলে হয় যদ্যপি। এটা এটা চলিত রীতির, বাকি তিনটা সাধুরীতির। কোনটির উচ্চারণ ভিন্ন? দেখো সচিবে যে স আছে, কার মতো উচ্চারণ? তালব্যস্যর মতো। ষাঁড়েও তালব্যস্যর মতো, ষষ্ঠও তালব্যস্যর মতো। কিন্তু এখানকার এই তালব্যস্যা কি শৃগাল নাকি শ্রীগাল? শ্রীগাল। শ্রীগাল। এই দন্ত জন্য স। এটা ভিন্ন, এটার উচ্চারণ ভিন্ন। উত্তর এটা এস এর মতো। কোনটি ভুল? ও, এটা তো আরেক জায়গায় চলে গেছে। স্রোত ঠিক আছে। সুস্মিত, মিতটা এই পাশে চলে গেছে, এখান থেকে নিচে চলে গেছে। সুস্মিত, এটা ঠিক আছে। এটা এটা শব্দটা কি? এই শব্দটা কি? সর্বস্ব। সর্বস্ব। তাহলে এই স্বর বোস শো এই পর্যন্ত চলে আসছে, ভেঙে গেছে। এটাও তো ঠিক আছে নাকি? জি। বাকি আছে কি? ছয় স্নেহ। কি আছে এটা? ছয় স্নেহ, এটাও তো ঠিক আছে মনে হইতেছে। ভুল কোথায়? এটার উচ্চারণ হবে এরকম, যুক্ত স্নেহ, স্নেহ। সস্নেহ। এই যে এখানে স দুইটা হবে, সস্নেহ, দন্ত স নিচে হস, তারপর আবার স্নেহ। বুঝতেছি? বুঝছি। জি স্যার, বুঝে গেছি। এরপরে কিছু প্রশ্ন আছে কিন্তু বেশ টিপিক্যাল প্রশ্ন, বেশ হায়ার ক্লাসের প্রশ্ন, এবং তোমাদের 8 এবং 9, 10 এর যে নতুন ব্যাকরণ বই আছে সেখান থেকে নেয়া। শুদ্ধ উচ্চারণ, এগুলো সব হচ্ছে 8 এবং ক্লাস 8 এবং ক্লাস 9, 10 এর যে নতুন ব্যাকরণ বই, সেই জায়গা থেকে সরাসরি নেয়া। শুদ্ধ উচ্চারণ, এটা কি? ভস্যস্তূপ, এটা তো ঠিক আছে। জি। ভস্যস্তূপ। রশিতে মফলা উঠে গেলে কি চন্দ্রবিন্দু হয় না? জি, এটা জি। তাহলে এটা ভুল। আর এটা কচিত হবে না, হবে কি?
কর্তৃক কচিত কুচিত ওকার হবে, উচ্চারণ ক হবে। আর এটা কি বিল্লো নাকি বিলবো? বিলবো বিলবো না, এটা হবে কি বিল্লো। বিল্লো। তাহলে এই তিনটা ভুল, আর এই ভস্মস্তব ঠিক আছে। বুঝছি? জি হ্যাঁ, এই যে বিল্লো রানী লিখতেছে, মোস্তাফিজ তো দেখি খালি উল্টা পাল্টা কইতেছে। হ্যাঁ, বাক্যটিতে বফলার ভুল প্রয়োগ হয়েছে। আচ্ছা বলো তো, বফলার ভুল প্রয়োগ মানে কি? কি বুঝো বফলার ভুল প্রয়োগ মানে? এর সহজ বাংলা কথা কি? তার মানে তুমি বফলা দিছো কিন্তু দেয়াটা ভুল হয়েছে, এরকম তো? ওইটা জি স্যার, ওইটার সাথে মিল যায়নি। হবে না ওই বর্ণে বফলা। ওই বটা ব হবে না, ওখানে বফলা দিছো কিন্তু। তাহলে কোন জায়গায় কোন জায়গায় বফলা দিছি আমরা সেটা খেয়াল করব। প্রথমে যে এখানে ছয় সাথে বফলা দিছি, শ্মশানে কি বফলা হয়? না না, হবে না। বফলা হয়, তাহলে এখানে বয়ের ভুল হয়েছে। আচ্ছা, এরপরে শ্বশুর মশায়ে মফলা আছে, যদিও শ্বশুর মশায়ে বফলা হয়, কিন্তু এখানে তো আর বফলা দেই নাই, তাহলে তো আর ভুল প্রয়োগ হয় নাই। না না। তাহলে এটা ধরবো না, আমি একটা পাইলাম। স্মৃতি, স্মৃতি ঠিক আছে। স্মরণ, স্মরণে কি বফলা হয়? ম হবে, না ম হবে। স্মরণে ম হয়, তাহলে এখানে ভুল প্রয়োগ আছে, দুইটা পাইলাম। বিশ্বনাথ বাবুর সৎকার সম্পন্ন করতে ফিরে এলেন ভস্মাবৃত হয়ে, শ্বশ্রু মুন্ডন করে। ভস্মা বানান তো ঠিক আছে, হ্যাঁ ভস্ম বানান, ম ফলা ঠিক আছে। শ্বশ্রু বানান, শ্বশ্রু বানানে কি বফলা হয়? ব হবে না। না ম মফলা ফলা হবে। হয়। বলা। তাহলে এখানে বফলার ভুল প্রয়োগ আছে এক জায়গায়, দুই জায়গায়, তিন তিন জায়গায়। জায়গায়। তাহলে তিনটা বফলার ভুল প্রয়োগ হয়েছে, উত্তর তিনটা। এই প্রশ্নটা এইভাবেও হইতে পারে, বানান হিসাবে বেশ কিছু বানান আমরা শিখে ফেললাম। হ্যাঁ, ভস্মাবৃত বানান, শ্বশ্রু বানান, শ্মশান বানান, শ্বশুর বানান, স্মৃতি বানান, স্মরণ বানান। এখন আমাকে বলো তো, কালকের ক্লাস করছিলা কে কে? কি করেছি? করেছো? জি কালকের ক্লাসে একটা অলংকার শেখাইছিলাম, অনুপ্রাস। জি জি। আছে অনুপ্রাস আছে এখানে? শ্মশানে পৌঁছে শ্বশুর আছে। মশাই শৈশবের স্মৃতি স্মরণ করলো। তাহলে স্মরণ, শ্মশান, শ্বশুর, এগুলো একই উচ্চারণ না, একই ধ্বনি না? জি স্যার, অনুপ্রাস। তাহলে এটা অনুপ্রাস। তালিকার বাবা বললেন, দোকান থেকে 500 আলু, গোটা 5 কাঁচকলা আর 1 কৌটা গব্যঘৃত নিয়ে এসো তাড়াতাড়ি, দেখো যেন বেশ কম না হয়। এখানে সন্ধিবদ্ধ শব্দ আছে, ক্লাস 8-এর বাংলা ব্যাকরণ বোর্ড বই যেটা, সেখান থেকে নেয়া। এখানে সন্ধিবদ্ধ শব্দ আছে 5টা। কেমনে বের করবা বলো? কোনটা কোনটা বলো? সন্ধি দিয়ে গঠিত। বাবা 500 যে 5, এটা বাংলা সন্ধি। হ্যাঁ, 5 যুক্ত শের হয়েছে কি? পাঁচশে তালব্য হয়েছে 500। পাঁচেক, এরপরে 5 পাঁচ প্লাস 1, আছে যুক্ত 1 হয়েছে কি? পাঁচেক পাঁচেক। কাজ কাঁচা যুক্ত কলা হয়েছে কি? কাঁচকলা। কাঁচকলা কাঁচকলা। কাঁচা যুক্ত কলা হয়েছে কাঁচকলা। কাঁচ যুক্ত কলা না, কাঁচ যুক্ত কলা না মুস্তাফিজ, কাঁচা যুক্ত কলা হয়েছে কাঁচকলা। এই গব্যটাও সন্ধি দিয়ে গঠিত। যে পাবে তারে নোবেল পুরস্কার দেবো, দেখি কে পারে। কি প্লাস বহু প্লাস অন্তস্থ জ হবে স্যার। ঠিক কে পারবো? হ্যাঁ অন্তস্থ জ, বলো কি হবে? এটা সন্ধি দিয়ে গঠিত গব্য, কি হবে? যে পারবে, গো- ফেসবুকে যারা আছো, পারলে plus নোবেল of- পুরস্কার। গৌ প্লাস অন্তস্থ জ হবে স্যার। জ গুড, এই তো পারছে একজন। আচ্ছা দেখো তো, গব্য, গব্যতে কি গব আছে না? জি জি আর শেষে জফল আছে, মানে জ দিলাম। জ। আচ্ছা, গবে কি আমি এরকম পাই না? গ যুক্ত অপ পাই না? আর এখানে জ পাইলাম, জ লিখলাম। আচ্ছা, অবের সাথে কি দিতে হয় মনে আছে? অই, আই, অব, আব, এ, ওই, ও, ঔ, তাই তো? হুম। তাহলে বুঝতে গয়ের হবে। সাথে অব থাকলে আমাকে দিতে হবে কি? ওকার। গো। আর এই জ। জ। তাহলে গব্য সন্ধি দিয়ে গঠিত।
তাই তো? জি স্যার। যদি জি। এটা জি আসে, এই শুক্র শনিবারে যে পরীক্ষা, যদি এটা আসে কি হবে না তাইলে? আরো একটা আছে, কয়টা পাইলাম আমরা? 4টা। 1 2 3 4, আরো একটা আছে। বেশি যুক্ত কম, এটাকে বলে বেশ বেশ কম। কম। তাহলে 5টা আছে সন্ধি দিয়ে গঠিত। যাবো পরের প্রশ্নে। হ্যাঁ, জান জি। এমন ভাবে জান বলতেছো তোমরা, হয় তোমাদের জান শেষ, অথবা তোমাদের ঘুম আসতেছে, অথবা তোমরা বোঝো নাই যাবেন যখন যান। এমনি কইতেছো কেন? মারা যাচ্ছ কেন? আমরা পড়ায় মারা যাচ্ছি না, তোমরা পড়ে মারা যাচ্ছ কেন? কোনটি শুদ্ধ? কোথায় শুদ্ধ আছে? গ্রন্থরাজি। পদাবলী। আমরা জানি আবলিতে রস্বইকার, তাহলে আবলি যুক্ত হলে দীর্ঘইকার কেন হবে? ভুল। ভুল। শুধু পক্ষী বানানে দীর্ঘইকার, কিন্তু এর সাথে কুল যুক্ত হইলে এই দীর্ঘইকার হবে না, তখন কি রস্বইকার। হবে? রস্বীকার। পক্ষী কুল। আর ধ্বনিক শ্রেণীতে কি দীর্ঘইকার হয়? না, রস্বইকার। আর গ্রন্থ রাজি ঠিক আছে। এখানে বানান হিসেবে প্রশ্ন হয়েছে, কিন্তু বলতো এটা আলোচনা ব্যাকরণের কোন জায়গায়? পদাশ্রী প্রণীত। রাজি, রাশি, কুলি, শ্রেণী, এগুলো কোথায়? বচন বচন বচনে। বচন থেকে এরকম বানানের প্রশ্ন হইতে পারে। গ্রন্থরাজি। নিত্যবিত্ত অতীত, তার মানে অতীতকালের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অতীতের হ্যাবিচুয়াল ফ্যাক্ট। একজন বাংলাদেশের একজন নাগরিক এখন আর বাংলাদেশে নাই, প্রায়ই কইতো প্রিয়জন হারানোর বেদনা তার মতো নাকি আর কেউ বুঝতো না। হাসু আপা। আপা আপা। তাইলে ওই রকম প্রায় এক কথা কইতো। উনি মিডিয়ার সামনে আসলেই কাইন্তো আর একই কথা কইতো। এই যে অতীতকালের একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। রনি প্রতিদিন দেরি করে ঘুমাতে যেত, এটা নিত্যবিত্ত অতীত। আমি হব সকালবেলার পাখি, বলো এটা কি হবে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আগামীকাল সম্ভবত পরীক্ষার ফলাফল বের হয়ে থাকবে, আগামীকাল বের হয়ে থাকবে, এটা ভবিষ্যৎকাল। তুমি কি তোমার পরীক্ষা নিয়েছিলে? অতীত। তুমি কি পরীক্ষা নিয়েছিলে? অতীত। অতীত, পুরা ঘটিত অতীত। পাস্ট পারফেক্ট। Good. ওই যে একজন বাক্য লিখছে, শেখ হাসিনা পালাই না, কোন কাল বলো? এটা সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমান। ঠিক আছে, পালাই। কোনটি ভিন্ন? দেখি এই প্রশ্ন কে পারে। এই প্রশ্নটা দেওয়া হয়েছে মূলত ধনাত্মক অব্যয় বা অনুকর অব্যয়, যেন খুব ভালো করে পড়ো সেই কারণে। কাকা। এর সবগুলো হচ্ছে ধনাত্মক অব্যয় বা অনুকর অব্যয়। গুনগুন, কাকা। হক, ট্যাট্যা, কাকা, এই সবগুলো হচ্ছে ট্যাট্যা। ধনাত্মক অব্যয়। এখন বলো, গুনগুন করে গুনগুন, গুনগুন করে শোনা গান যায়। গাইতেছে, তাহলে কার ক্ষেত্রে হয়? মানুষ। খক খক করে কাশতেছে, মানুষ। বুড়া বেটা, মানুষ। ট্যাটা করে পিচ্ছি কান্না করতেছে, এটাও মানুষের মানুষ। ক্ষেত্রে। আর কাকাটা হচ্ছে কাকের ধ্বনি। তো বাবা। অনুকর অব্যয়, তোমরা 9 10 এর ব্যাকরণ বই যদি পড়ে থাকো তাহলে দেখবা এই 3টা অনুকর অব্যয় আছে, এটা নাই। ভাইয়া, এটা কি এইভাবে মানে করা যায় না, মানে পৃথক করা যায় না? যেমন গুনগুন, এটা তো আমরা একটু একটু শুনতে পারি, মানুষে গুনগুন করে। আবার খক খক এটাও শুনতে পারি, কাকাও শুনতে পারি, কিন্তু ট্যাটা আমরা শুনতে পারি না। ট্যাটা করে হাঁটে মানুষ, মানে ট্যাটা করে ট্যাটা গায়ে ঘুরে করে বেড়ায়। পিচ্ছিরা কান্দে, সরাসরি হচ্ছে ট্যাটা করে পিচ্ছি কানলো 9 10 এর ব্যাকরণ বই। কোনোটাই ট্যাটা তো তুমি, সবগুলোই তুমি আওয়াজ শোনো, কল্পনা করে নাম লেখো, নাম দাও। হ্যাঁ, কাক বাইরে কাকাটা নাই ব্যাকরণে, এই জন্য বললাম ওইটা উত্তর। আর আরেকভাবে মনে করা যায়, এটা মানুষের ক্ষেত্রে হয়, এটা মানুষের ক্ষেত্রে না। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? স্মরণীয়, এর প্রত্যয় কি? ইও। স্ত্রী যুক্ত অনিয়। অনিয়। অনিয়, তাহলে এটা প্রত্যয় সাধিত গঠিত। সুনামের সু উপসর্গ, অথয়ের অ উপসর্গ, নির্ণয়ের নি উপসর্গ, আবার সন্ধি দিয়েও ঘটা যায়। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, একজনের কাজ আরেকজনের উপর নির্ভর করতেছে, এই অংশ থেমে যায় গেলে বাক্য শেষ হয় না। 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 তাহলে জটিল বা জটিল মিশ্র বাক্য, এখানে কিন্তু কমা নেই।
কমা নেই, তারপরেও কিন্তু এটা জটিল ও মিশ্র। ব্যঞ্জন বর্ণের Continue. বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের অনুবর্ণ। বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। যেরকম আমি উমো আর গ যদি একসাথে লিখি তখন কি এরকম লেখে না? হ্যাঁ, জি এটা ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প রূপ। আবার রয়ের এই তয়ের সাথে এরকম দিলে কি এরকম হয়ে যায় না? জি হ্যাঁ, তার মানে রফলা, এটাও ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। আবার আমি যদি অর্ঘ লিখি তাহলে রেপ দিতে হয়, তাহলে র আবার এরকম হয়েছে, তার মানে এটাও ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প রূপ। তাহলে এই যে কার, ফলা, সরি এইভাবে কার, তারপরে এই যে যুক্ত বর্ণের চেহারা যে পরিবর্তন হয়ে গেল, এই যে ব্যঞ্জন বর্ণের অন্য কোন রূপ, বিকল্প রূপ, এই বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ অনুবর্ণ। অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? যুক্ত বর্ণ কয় ধরনের, চেহারা কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ ও আর একটা হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ। এটা আমরা ক্লাসে বুঝাইছি, স্লাইডেও আছে। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? কারের সংখ্যা 10টি। কয়টি? 10টি, 10টি। কার নেই, কার অয়ের কোনো কার নেই। অয়ের কারণে এক বর্ণ। বাংলার সংখ্যা বর্ণ কয়টি? 10টি। শূন্য 10টি, থেকে 9 কয়টা হয়? 10 10টা। 10টা হয়। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে? অর্ধস্বর অর্ধস্বর, অর্ধস্বর। অর্ধস্বরের সংখ্যা কয়টি? 4টি। 4টি। 4টি কি কি? ই, অ, রস্বই, উ, রস্বই, এ আর ও। রস্ব, এ, ও। গুড। বাকি যারা আছে জুমে একটু কথা না বলি এখন, হ্যাঁ। পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? এই যে অর্ধ দ্বিস্বর। স্বরধ্বনি গুলো আছে আর এমনি পূর্ণ স্বরধ্বনি, এই দুইটা মিলে মূলত আমরা যে দ্বিস্বর ধ্বনিতে দুইটা স্বরধ্বনি পাই, তার মধ্যে একটা থাকে অর্ধ স্বর আর একটা থাকে পূর্ণ স্বর। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে। তালব্য বর্ণ, তালব্য বর্ণ কোনটা? তালব্য স, তালব্য স। পার্শ্বিক ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন কয়টা? একটা। একটা কি ল একটি ল। ল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? তাড়িত ব্যঞ্জন মানে কি? তাড়ন তারণ জাতীয়। দয়ে শূন্য র। জয়বিন্দু র জয়বিন্দু র। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? প্রথম বছরে ঘুষ খায় নাই, অঘোষ। দ্বিতীয় বছরে ঘুষ খায় নাই, অঘোষ। 3, 4, 5 শেষের 3টা লাইনে হবে, তাই তো? জি ব, Good. এই যে 1 নম্বর বর্ণ ব, হইতেছে না, ব। হইতেছে না, 1 নম্বর বর্ণ হইতেছে না। ও, ঘ, গ আর ঘ। ঘ। প্রথম বর্ণ হইতে ঘোষ ব্যঞ্জন। কোনটি লগ্নক নয়? লগ্নক মানে কি? লেগে থাকে। মূল শব্দের শেষে যুক্ত হওয়া অতিরিক্ত লেগে থাকা জিনিসকে বলা হয় লগ্নক। লগ্ন বচন। মূল শব্দের শেষে। এখন আমরা জানি পদাশ্রিত নির্দেশক টিটা, খানাখানি, এটা কি মূল শব্দের শেষে হয় না? জি হ্যাঁ, তাহলে লগ্ন। বচনে যে বহুবচনবাচক শব্দ, এটা মূল শব্দের শেষে হয় না? শেষে হয় তাহলে এটাও লগ্নক। আর বলক, আমরা অনেক সময় শব্দকে বল দেওয়ার জন্য কিছু কথা বলি। আমার কলম তুমি নিছো, আমি বলতেছি এটা আমারই কলম। জোর এই যে দিছি। আমি বললাম আমার দিয়ে আবার ই। তুমি এখনো যাওনি, এই যে আমরা বলি এখনো, তখনই তোমাকে আসতে হবে। এই শব্দের শেষে যুক্ত করছি কোনো বর্ণ বল দেওয়ার জন্য, এটাকে বলক বলে। তাহলে এগুলো সব তো লগ্নক, শেষে লেগে আছে, তাই তো? জি জি কিন্তু প্রত্যয় তো এরকম শব্দের শেষে অতিরিক্ত লাগে না, প্রত্যয় শব্দের মধ্যে এমনিতেই আছে, লেগে যায় একদম আটকে। লেগে যায় না, ওর মধ্যেই আছে, ওটা দিয়ে শব্দ গঠিত হয়। নিজে থেকে। যেরকম আমি যদি বলি চলন্ত, শুধু চল একটা শব্দ, আর চলন্ত তো ভিন্ন শব্দ। শব্দ আচ্ছা, এখানে কি প্রত্যয় দেখা যাইতেছে? না না ভাঙলে না, পাবো দেখা চল যুক্ত অন্ত। অন্ত। তাহলে প্রত্যয়কে কিন্তু লগ্নক বলে না, এই কারণে। বোঝা গেছে? জি জি স্যার। নৌকার ছয়ে নীল মাছরাঙাটি বসে আছে। বাক্যে অলগ্নক পদ কোনটি? মানে কোনো কিছু লেগে নেই, কোন পদটা দিয়ে? নীল। নৌকারে র আছে, ছইয়েতে বিভক্তি আছে, মাছরাঙাটিতে দেখো পদাশ্রিত নির্দেশক আছে, বসেতে বিভক্তি আছে, আছেতেও বিভক্তি আছে। নীল শব্দে কোনো বিভক্তি আছে না নেই না? তাহলে এটা অলগ্নক পদ। বুঝছি তো নাকি? বুঝছি জি 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 ভাই। স্যার। মানে জি কথাটা নতুন কিন্তু বুঝতে পারছি তো। জি। নিচের কোনটি উপসর্গ? কোনটা?
উপ ও উপ। পাতি উপসর্গ যদি যুক্ত হয়, পাতি নেতা। ছোট এখন ছোট বিভিন্ন ছোট টেম্পো স্ট্যান্ডে এখন চাঁদাবাজি করে, পাতি নেতা। তার মানে কি? ছোট নেতা। ছোট পাতিসিয়া নেতা। এতদিন পুলিশের দাবড়ানি খাইছে, এখন খুব চাঁদাবাজি করতেছে টেম্পো স্ট্যান্ডে। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 9 ও 6, 9, 6। খাস যে জমি, কর্মধারয় ত্রিফলা, কনকচাপ, এগুলো কোনোটা দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে না। তাহলে উত্তর হচ্ছে 9 ও 6 দ্বন্দ্ব সমাস। কোন শব্দটি অশুদ্ধ নয়? তো উপক্রম এটা মনে হয় সেই 52টা মনে হয় এখানে আইছে, এর আগে একবার হয়েছে এটা। অশুদ্ধ নয় তার মানে কি? শুদ্ধ। শুদ্ধ উপক্রমণিকা, এটা তো একবার পড়ছি না? জি জি। সজনা তা ভুল, ঐক্যমতে জ ভুল, আর হস্তিতে রস্বইকার হবে। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? খেতাব তেলে ভাজা, তেলে ভাজা, এটা হাত ঘড়ি হবে হাত ঘড়ি তৎপুরুষ। সেতার বহুব্রী। চোখে ও মুখে দ্বন্দ্ব। দ্বন্দ্ব হাতে পরা হয় যে ঘড়ি তার নাম হাত ঘড়ি, এটা কর্মধারয় সমাস। মধ্যপদ হাতে পরার ঘড়ি। নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক নাই? ভাজা যে বেগুন, বেগুন ভাজা। ঘরে আশ্রিত জামাই বা ঘরে থাকে যে জামাই, ঘর জামাই। হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি। কিন্তু তিন ফলের সমাহার ত্রিফলা, এখানে যে ব্যবহার করা যোজক হবে না। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঘি মিশ্রিত যে ভাত তাকে কি বলা হয়? ঘি ঘি ভাত। কি ভাব মাঝখানের পদ লোপ পায়, তাই মধ্য পদলোপী কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শেষে তাহলে বিশেষ্য থাকবে। উপমিত মানে কি? শেষে বিশেষ্য থাকবে, তাই তো? চাঁদ মুখের শেষে মুখ আছে, বিশেষ্য, তাহলে উপমিত কর্মধারায়। এটা উপমান। হাত ঘড়ি তো সাধারণ কর্মধারায়। বিষাদ সন্ধি হচ্ছে, বিষাদ সিন্ধু হচ্ছে রূপক। কর্মধারয়। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা? অভেদ কল্পনা মানে হচ্ছে অবাস্তব রূপক কল্পনা। তাহলে রূপক কর্মধারায় কোনটা আছে এর মধ্যে? মাঝি রূপক কর্মধারায়। পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি সন্ধি বলে। দেখো, অবা, পরে অবা, মাঝখানে আ হয়েছে, কোন সূত্রে? এখানে তো ঐকার আছে, এটা হচ্ছে না। অতীন্দ্রিয়তে দীর্ঘ ইকারের ব্যাপার হচ্ছে না। আর নাব ইক আবের ব্যাপার, এটাও হচ্ছে না। তাহলে উত্তর যুক্ত অধিকার, উত্তর যুক্ত অধিকার, উত্তরাধিকার। এই যে রয়েশ পরে অ আছে, অধিকারে অ আছে, দুইটা মিলে মাঝখানে আ হয়েছে, এটাই হচ্ছে নিয়ম। গবাদি কোন সূত্রের উদাহরণ? গবাদি, গবাদিকে আমরা হইলে কি হবে? গব। আর পরে আছে কি? আদি। আদি। গব মানে কি? তাহলে কি লিখতে হবে? গোযোগাদি গো যুক্ত যোগাদি গো প্লাস আদি। আদি তাহলে কোন সূত্র? ও এর পরে অন্য স্বর, অব প্লাস স্বর, তাই তো? এটা জি। ব্যঞ্জন সন্ধি কতভাবে হইতে পারে? 3 ভাবে স্বর যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন যুক্ত স্বর, ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন। তাহলে কয় ভাবে? 3 ভাবে 3 ভাবে। পরিচ্ছেদ কই নিয়মে হইছে? পরিচ্ছেদকে যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পরি যুক্ত ছেদ, ছেদ। শেষ হইছে ই, পরে হইছে ছ, তাহলে স্বরধ্বনি পরে ব্যঞ্জন, তাই তো? স্বর আর ব্যঞ্জন। নিচের কোনটিতে জ এর প্রভাবে ত হয়েছে জ? জ এর প্রভাবে তটাও জ হয়ে গেছে। সন্ধ্যাতে তো ত জ নাই, এখানে ত জ উজ্জ্বল নাই, এখানে চ চ জল। উজ্জ্বল চোখ জল উত যুক্ত জল। জল। গতবার আগের বার কিন্তু এরকম এরকম একটা নিয়মের সন্ধি বিচ্ছেদ আসছে, এবং এটা 9-10 ব্যাকরণ বই থেকে আসছে সরাসরি। উত যুক্ত জল কি হবে? উজ্জ্বল। উজ্জ্বল। এখানে ত এবং জ পাশাপাশি আসে, এই তটা পরিবর্তন হয়ে জ হয়েছে। যেহেতু এ পরিবর্তন হয়েছে, তাহলে এর প্রভাব আছে নাকি এর প্রভাব আছে? এর প্রভাব আছে। জলের একজন তাস খেলে, একজন নামাজ পড়ে, এক রুমে থাকার কারণে 5 দিন পরে দেখা গেছে যে নামাজ পড়তো, সে তাস খেলা শুরু করছে নামাজ পড়া বাদ দিয়ে। প্রভাবটা কাটছে কার? প্রভাব কার বেশি?
তাসের তাস খেলার তাস খেলার। তাহলে ত জ দুইটা পাশাপাশি এসে ত পরিবর্তনে জ হয়ে গেছে, তাহলে শক্তিশালী প্রভাব কার? জয়ের। তাই লিখছে জ এর প্রভাবে ত হয়েছে জ, কোনটাতে? তাহলে উজ্জ্বল। উজ্জ্বল। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ষষ্ঠ সস যুক্ত থ সম্মান, সৎ যুক্ত মান, স্বচ্ছ সু যুক্ত অচ্ছ, আর মনোযোগের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন বিসর্গ যোগ। যোগ। তাহলে এটাই উত্তর নাকি? জি। জি ভেড়া দিয়ে চাষ করা সম্ভব না, এক বাক্যে ভেড়া দিয়ে কোনো কিছু দ্বারা দিয়ে করতে হলে কি হয়? করণ। করণ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? এটা বিগত বছরে আসা খুব একাদশ। কমন একটা প্রশ্ন, একাদশ। গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা, গঠন বিবেচনায় মৌলিক সাধিত মৌলিক শব্দ আর সাধিত শব্দ। শব্দ। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? পদ প্রকার। বিবেচনা করলে কত? 5 বিশেষ্য, প্রকার হতে পারে, 8 প্রকার হতে পারে। 8 প্রকার। বিশেষণ। বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ক্রিয়া, সূচক, এরপরে আছে যোজক, ক্রিয়া অনুসর্গ, বিশেষণ, এরপরে আছে যোজক। উপসর্গ, এরপরে আছে আবেগ। যোজক। যোগ। কয়টা হইল? আবেগ শব্দ। আবেগ শব্দ 8 প্রকার। না। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? অবস্থা। ট্রেন হচ্ছে চলন্ত, তাহলে কেমন? অবস্থাবাচক নাম যোগ। বিশেষণ। নিচের কোন উদাহরণে ভাব বিশেষণ রয়েছে? আচ্ছা, তার মানে বলো ভাব বিশেষণের ভিতরে কি কি আছে? বিশেষণের বিশেষণ আছে, ক্রিয়ার বিশেষণ আছে, তাই তো? হ্যাঁ, জি বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই সবগুলো তো ভাব বিশেষণের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ Good. তা সেটা যদি পড়ে তাহলে লোকটা পাগল, এখানে তো বিশেষণ পাগল, লোককে বিশেষিত করছে, তাহলে লোক তো বিশেষ্য, বিশেষ্যের বিশেষণ তো নাম বিশেষণের মধ্যে পড়ে, তাহলে এর ভিতরে নাই, তাই তো? জি। হ্যাঁ গুড। আচ্ছা, এবার কতক্ষণ সময়, সময়কে মডিফাই করছে কতক্ষণ, তাহলে এখানেও তো বিশেষণের বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ নাই। খুব আচ্ছা, ভালো। আধা কেজি চাল, চালকে মডিফাই করছে আধা কেজি বা আধা, মানে বিশেষ্যকে মডিফাই করছে, এখানেও বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ নাই। নেই। খবরটা ভালো, তাহলে এখানে ভালো। ভালোটা কি বিশেষণ? বিশেষণ। বিশেষণ। কেমন ভালো? খুব ভালো, তাহলে এটাও বিশেষণ, বিশেষণ। তাই তো? জি। তাহলে হ্যাঁ। খুবটা হচ্ছে বিশেষণের বিশেষণ, তাহলে বিশেষণের বিশেষণ কি ভাব বিশেষণের মধ্যে পড়ে না? হ্যাঁ। হ্যাঁ পরে। তাহলে এটা প্রথমটা। 100 নাম্বার, লাস্ট প্রশ্ন। জটিল বাক্যের উদাহরণ কোনটি? খুবই সহজ যদি প্রশ্ন। তুমি যদি তবে তুমি তার যদি তুমি যাও তবে তার সাথে দেখা পাবে, একটা অংশ আরেকটা অংশের উপরে নির্ভর করলে এটা জটিল বা মিশ্র বাক্য হয়। দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা ক্লাস করছো, 12টা 10 বাজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথাবার্তা থাকলে অন্যভাবে, আজকে আর না। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।